হ্যালো, শুনতে পাচ্ছিস তোরা অনলাইনে যারা আছিস? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুরু করছি। আহ, শুধু একটু আমরা কানেক্ট করে নিই। আচ্ছা, তো আমরা সলিড স্টেট পড়াচ্ছিলাম। সলিড স্টেটের আগে আমরা দুটো জিনিস আমি বুঝিয়েছি। লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম যে সলিডের স্ট্রাকচার কেমন, সে ব্যাপারে ডিফারেন্ট টাইপের স্ট্রাকচারের কথা বলেছি। কিউবিক, টেট্রাগোনাল, রম্বোহেড্রাল, ট্রাইক্লিনিক, মোনোক্লিনিক এবং ফেস সেন্টার, বডি সেন্টার, এন্ড সেন্টার, প্রিমিটিভ ইত্যাদি কি হয় সেগুলো বলেছি। শেষের দিকে এসে আমরা প্যাকিং পড়াচ্ছিলাম। তো ওই প্যাকিং এবং ওই জায়গা থেকে আরেকবার বলছি, যাতে করে ব্যাপারটা ক্লিয়ার হয় এবং তারপরে অংশগুলো আমরা ডিসকাস করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা এই জিনিসটা আগের দিনকার বলেছিলাম, জাস্ট একবার মনে করিয়ে দেয় যে একটা ইউনিট সেলে কতগুলো অ্যাটম থাকে। এই কথা আমি বলেছিলাম যে ইউনিট সেলের যে অ্যাটমগুলো সেগুলো কিন্তু সবসময় কি না অন্য কিউবের সাথে কমন থাকে। মানে একটা অ্যাটম যদি মাঝখানে আমি কনসিডার করি তাহলে সেগুলো কিন্তু অন্য কিউবের সাথে কমন থাকছে। মানে ধরা যাক এরকম একটা অ্যাটম যদি আমরা মাঝখান থেকে দেখি, তাহলে এই অ্যাটমটা কিন্তু একটা কিউবের অংশ নয়, এটা কিন্তু অনেকগুলো কিউবের অংশ। তো কতগুলো কিউবের পার্ট সেটা আমরা বের করে সেখান থেকে আমরা একটা পার্টিকুলার ইউনিট সেলের মধ্যে কতগুলো অ্যাটম আছে আমরা বের করতে পারি। সেটা আমি আরেকবার বলে দিচ্ছি কারণ এটা দরকারি জিনিস। তো আমাদের কাছে জেনারেলি তিন রকমের ইউনিট সেলই আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। একটা হচ্ছে সিম্পল, বাঁদিক থেকে সিম্পল, তারপরে বডি সেন্টার, তারপরে ফেস সেন্টার। সিম্পল মানে শুধু কর্নারে থাকবে, বডি সেন্টার মানে বডি সেন্টারে প্লাস কর্নারেও থাকবে, আর ফেস সেন্টার মানে হচ্ছে কর্নারে প্লাস প্রত্যেকটা ফেসের সেন্টার। এখন ঘটনাটা হচ্ছে যে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই যে একটা কিউবের মধ্যে কতগুলো অ্যাটম রয়েছে, তাহলে কিভাবে আইডেন্টিফাই করি না, আমরা এটা হচ্ছে একটা ল্যাটিস, সেই ল্যাটিসের কর্নার পয়েন্ট বা জাংশন বা ভিতরের কোনো জায়গায় অনেক অনেক ইউনিট সেলগুলো রয়েছে। প্রত্যেকটা বক্স বক্স টাইপের রয়েছে যেগুলো সেগুলো সমস্ত ইউনিট সেল। এই জালের মতো খাঁচার মতো অংশটা দেখতে পাচ্ছিস, এটা একটা ইউনিট, এটা একটা ল্যাটিস। তার মধ্যে ছোট একটা পার্ট হচ্ছে ইউনিট সেল। তো যে কোনো একটা কর্নার অ্যাটম যদি আমি তুলে নিই, তাহলে সেই কর্নার অ্যাটমটা কতগুলো কিউবের জাংশনে আছে না, আমি হিসাব করে তোকে বলে দিতে পারি যে 8টা কিউবের জাংশনে এটা রয়েছে, 8 কিউবের জাংশনে রয়েছে। তো পরিষ্কার ছবি দেখে তুই বুঝতে পারবি এই একটা কর্নার অ্যাটম, কিন্তু এই কর্নার অ্যাটমটা মানে এটা একটা কর্নারের অ্যাটম, এটা কতগুলো কিউবের মধ্যে রয়েছে না, উপরে 4টে দেখতে পাচ্ছিস, 1টা 2টো 3টে 4টে দেখতে পাচ্ছিস, নিচে এরকম 4টে দেখতে পাবি। তো এটা আসলে 8টা কিউবের পার্ট, এবং 8টা কিউবের যেহেতু পার্ট, তাই প্রত্যেকটা পার্টকে যদি আমি আলাদা করে নিই তাহলে একটা কর্নার অ্যাটম কিন্তু
8টা কিউবের অংশ। তার মানে এক একটা কিউবের মধ্যে কতখানি পার্ট করে রয়েছে, এক একটা কিউবের মধ্যে ওই অ্যাটমটা রয়েছে 1/8 পার্ট, 1/8 পার্ট রয়েছে এক একটা কিউবের মধ্যে। তাই এটা কিন্তু যদি ফেস সেন্টার হয়, তাহলে এক একটা কিউবে হাফ পোর্শন করে থাকে, মানে হাফ একটা কিউবের, হাফ আর একটা কিউবের। ফেস সেন্টার হলে হাফ পোর্শন, কিন্তু বডি সেন্টার হলে সেটা অন্য আর কোনো কিউবের অংশ থাকে না, সেটা একটাই কিউবের পার্ট হয়। বডি সেন্টার যেরকম এটা দেখতে পাচ্ছিস যে এটা একটা কিউবেরই পার্ট হয়। এজ কোনো যদি এজের সেন্টারে থাকে, মানে ধার এই কর্নার এরকম এরকম ধার বরাবর যদি থাকে, তাহলে সেটা কিন্তু 4টে কিউবের পার্ট হয়। এই যে এটা যেরকম কর্নার বরাবর রয়েছে, মানে এজের সেন্টারে রয়েছে, এটা 4টে কিউবের পার্ট হয়। তো সব মিলিয়ে এগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে এটা 4টে কিউবের অংশ হিসাবে আসবে। তাহলে একটা সিম্পল কিউবিকে কতগুলো অ্যাটম রয়েছে? না, সিম্পল কিউবিকে 8টা কর্নার রয়েছে। সিম্পল কিউবিকে আমরা হিসাব করে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সিম্পল কিউবিক বা প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল। তো এই সিম্পল কিউবিক ইউনিট সেল যেটা আছে, এখানে তুই দেখতে পাচ্ছিস যে সব কর্নারে একটা করে অ্যাটম রয়েছে, প্রত্যেকটা কর্নারে রয়েছে। এই কর্নারের অ্যাটম গুলোকে যদি আমি এভাবে, তো থাকে না, কিভাবে থাকে, সব এরকম ভাবে থাকে, টাচ করে থাকে, অ্যাটম গুলো টাচ করে থাকে। তো তাহলে একটা কিউবের মধ্যে যে অংশটুকু আছে সেটুকু যদি কেটে আমি বাদ দিয়ে দিই, তাহলে এইটুকুই থাকে একটা কিউবের অংশ। এবং সেটাকে যদি জুড়ে দিই, তাহলে 1/8 করে 8টা কর্নার, তাহলে 1/8 × 8 করলে সেটা একটা অ্যাটমই দাঁড়ায়। তাহলে সিম্পল কিউবিক বা প্রিমিটিভ কিউবিক ইউনিট সেলে কটা অ্যাটম রয়েছে? একটাই মাত্র অ্যাটম রয়েছে। যদিও তার 8টা কর্নারে 8টা অ্যাটম রয়েছে, কিন্তু কন্ট্রিবিউশন হচ্ছে একটা অ্যাটমের। এটা আমাদের আজকে লাগবে কাজে, সেই জন্য আরেকবার বলে দিচ্ছি, কারণ আজকে ফর্মুলা ডিটারমিনেশন করব, সেখানে কাজে লাগবে। বডি সেন্টার কিউবিক ইউনিট সেলে কি? বডি সেন্টারে রয়েছে, অবভিয়াসলি বডি সেন্টারে রয়েছে এবং কর্নারে রয়েছে। তো বডি সেন্টারে যেটা রয়েছে ওটা তো ওরই, ওটা তো আর অন্য কারোর পার্ট নয়, কিন্তু কর্নারের গুলো মিলিয়ে একটাই। তাহলে আমরা যদি এগুলোকে কেটে বাদ দিয়ে দিই, বডি সেন্টারটা কিন্তু ওর মধ্যে থেকে গেল। তাহলে কর্নার গুলোকে যদি আমি জুড়ে দিই, কর্নার গুলোকে জুড়ে দিলাম, তাহলে একটা অ্যাটম। তো বডি সেন্টারে অ্যাকচুয়ালি দুটো অ্যাটম থাকছে, বডি সেন্টারে যেটা সেটা, এবং কর্নার গুলো মিলিয়ে একটা। এই দুটো অ্যাটম কিন্তু বডি সেন্টারে, এটা মনে রাখতে হবে যে বডি সেন্টারে কিন্তু দুটো অ্যাটম থাকে। হলো বডি সেন্টারে দুটো অ্যাটমের কথা বলো। ফেস সেন্টার্ড ইউনিট সেল, ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। এরপরে আমরা দেখবো ফেস সেন্টারে কটা অ্যাটম থাকে। দেখ, ফেস সেন্টারে যখন তুই করতে যাবি, তখন ফেস সেন্টারে যখন তুই করতে যাবি, তখন বডি সেন্টারে তো দুটো দেখতেই পাচ্ছিস, 8টা কর্নারে 1/8 করে একটা অ্যাটম, আর বডি সেন্টারে একটা, সব মিলিয়ে দুটো অ্যাটম। এবার আমরা চলে আসছি ফেস সেন্টার। ফেস সেন্টারে কোথায় কোথায় অ্যাটম গুলো থাকে একবার ভালো করে দেখে নে যে কোথায় কোথায় অ্যাটম গুলো থাকে। না, প্রত্যেকটা ফেসের সেন্টারে থাকে, কর্নারে তো থাকবেই। তো প্রত্যেকটা ফেসের সেন্টারে থাকে। দেখতে অনেকটা এরকম ধরনের হয়, যেমনটা এখন তুই দেখতে পাচ্ছিস যে ফেস সেন্টার ইউনিট সেল, ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল, তার 8টা কর্নার অ্যাটম এবং 6টা ফেস। 6টা ফেসের প্রত্যেকটা সেন্টারে, সামনে পিছনে উপর নিচে ডান দিক বাঁ দিক করে 6টা ফেস। তো এগুলোকে যদি আমি কেটে দিই, তাহলে ফেসগুলো হাফ করে ওই ইউনিট সেলের পার্টে যাবে, হাফ করে, এবং কর্নার মিলিয়ে একটা হয়ে গেল। আর 6টা ফেস মানে হাফ করে হলে 3টে, তাহলে 6টা ফেসের হাফ করে মানে 3টে অ্যাটম হলো। তাহলে 3টে একটা 4টে টোটাল অ্যাটম হবে ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলে, 4টে। এখানে দেখতেই পাচ্ছিস তুই যে সব ফেসগুলো দুটো দুটো করে জুড়ে দিলাম, তাহলে এই 3টে অ্যাটম হলো, আর কর্নার মিলিয়ে একটা, তাহলে টোটাল 4টে অ্যাটম। 1/8 × 8 প্লাস হাফ × 6 মিলিয়ে ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলে কিন্তু আমাদের 8টা কর্নারে একটা অ্যাটম আর 6টা ফেস, 6টা ফেসে হাফ করে অ্যাটম, তাহলে 6 × হাফ মানে 3, 3 + 1 4,
ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলে কিন্তু এভাবে থাকছে। তো কতগুলো অ্যাটম থাকবে তাহলে সেটা আমরা পেয়ে গেলাম, অসুবিধার কিছু নেই। তো আমরা জাস্ট জিসটা বলে দিচ্ছি যে যদি সেটা প্রিমিটিভ ইউনিট সেল হয় তাহলে একটা অ্যাটম রয়েছে, কারণ 8 × 1/8। যদি সেটা বডি সেন্টার হয় তাহলে দুটো অ্যাটম রয়েছে, টোটাল 8 × 1/8 প্লাস 1। আর যদি ফেস সেন্টার হয় তাহলে সেখানে কিন্তু চারটে অ্যাটম রয়েছে, 3 + 1 মানে 4। তো এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, এটা তোদেরকে পড়িয়েছিলাম। সিজা এখানে আছে, সিজা পড়েনি এটা। সিজা বুঝতে পেরেছিস? সিজা হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস, ঠিক আছে। তো আমরা আমরা এবারে একটা বিষয় যেটা আমরা আগের দিনকার শেষে বলেছিলাম কিন্তু একটু জটিলতা আছে, আরেকবার আমি ব্যাপারটা নিয়ে বলছি। সেটা হচ্ছে যে অ্যাটম গুলো তারা কিভাবে অ্যাকচুয়ালি সাজানো থাকে। আসলে আমরা যখন কোনো অ্যাটমকে যখন কোনো অ্যারেঞ্জমেন্টে লিখি তখন এরকম ধরনের ধর কিউবিক অ্যারেঞ্জমেন্ট এবং এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইভাবে দেখাই। কিন্তু অ্যাকচুয়ালি এরকম অ্যাটমের মধ্যে এরকম কোনো দাগ দেয়া ওরকম জায়গা থাকে না দাদা। তারা কি হয় না একসাথে গায়ে গায়ে টাচ করে থাকে, একে বলে স্পেস ফিল্ড। তো প্যাকিং বলতে কি বোঝায় না, প্যাকিং বলতে ওরা 3 ডাইমেনশনে কিভাবে থাকে। তো এখন 3 ডাইমেনশনের যে অ্যারেঞ্জমেন্টটা যেটা, সেই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বুঝতে গেলে আমাকে কি করতে হবে না, 1 ডাইমেনশন এবং 2 ডাইমেনশন গুলো বুঝতে হবে। 1 ডাইমেনশন 2 ডাইমেনশন গুলোকে অ্যাটাচ করার পরেই কিন্তু 3 ডাইমেনশন আসবে। তো জাস্ট আমরা 1 ডাইমেনশন এবং 2 ডাইমেনশনের কথা বলি। প্রথমে 1 ডাইমেনশন, প্যাকিং ইন 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন। 1 ডাইমেনশন মানে শুধু একটাই রো থাকবে, একটাই রো, যেরকম তুই দেখছিস বাঁ দিকেরটা, এরকম একটাই শুধু রো, মানে একটা অ্যাক্সিস বরাবর থাকবে। যখন 2 ডাইমেনশন থাকবে একটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আবার যখন 3 ডাইমেনশন তখন কিন্তু তিনটে অ্যাক্সিস বরাবর থাকবে। তো প্রথমে 1 ডাইমেনশনে কিরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা দেখে নিচ্ছি। তো 1 ডাইমেনশনের যে অ্যারেঞ্জমেন্ট, সেখানে দেখ যে পর 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 অ্যাটম গুলো গায়ে 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 সেটে এরকম থাকবে, পর 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 অ্যাটম গুলো পর পর এরকম ভাবে থাকবে। দিস ইজ কল্ড 1 ডাইমেনশন। ভালো করে এই জায়গা থেকে শোনার চেষ্টা কর, এটা হচ্ছে 1 ডাইমেনশন। 1 ডাইমেনশনে আর কোনো অপশন নেই, পর পর অ্যাটম গুলো স্ফেরিক্যাল নেচারে এবং একটা অ্যাটম তার আরেকটা অ্যাটমের গায়েতে এরকম ভাবে থাকবে। এভাবে যদি থাকে, একটা আমরা টার্মিনোলজি বলি, সেটাকে বলে কি কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার মানে কি না, নিয়ারেস্ট নেবার, নিয়ারেস্ট নেবার মানে তার পড়োশি, প্রতিবেশী। পড়োশি মানে প্রতিবেশী। তো এই ধর একটা অ্যাটম, এই ধর একটা অ্যাটম, এর প্রতিবেশী কোনটা, এটা এবং এটা। এটাকে যদি তুই একটা অ্যাটম ধরিস, তার প্রতিবেশী কোনটা, এটা এবং এটা। সবসময় যে কোনো অ্যাটমের তার ক্লোজেস্ট কটা অ্যাটম রয়েছে না, দুটো অ্যাটম রয়েছে। তুই যদি বলিস এটা ধারে এর পড়োশী কটা, এটা আর এদিকে নেই, না। আমরা সবসময় কি বলি না, সলিডের স্ট্রাকচার হচ্ছে ইনফাইনাইট। ইনফাইনাইট স্ট্রাকচার মানে কি, সেখানে কিন্তু পরপর চলতে থাকবে। আমি হয়তো একটা সেকশন দেখিয়েছি এখানে, তার মানে এই নয় যে সলিডটা এইখানে এই জায়গাটাতেই শেষ, সলিডটা এই জায়গাটা শেষ, এটাও এইদিকে শেষ, এরকম টাইপের কোনো ব্যাপার নেই। এটাও এদিকে চলতে থাকবে, এটাও এদিকে চলতে থাকবে। তাই কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু এখানে কত, কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 2। কারণ যে কোনো অ্যাটমের ক্লোজেস্ট, এই ধর এই অ্যাটমটা যেটা লাল ব্লিঙ্ক করছে, তার পাশে দুটো ইয়েলো ব্লিঙ্ক করছে, তাহলে এখানে কিন্তু প্যাকিং যেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 2। একটা জিনিস মনে রাখবি যে কোঅর্ডিনেশন নাম্বার যত হাই হয়, যত ক্লোজেস্টে বেশি বেশি অ্যাটম থাকে, তত কিন্তু সেই স্ট্রাকচারটা বেশি স্টেবল। 1 ডাইমেনশন বেশি স্টেবল নয় এই কারণেই যে 1 ডাইমেনশনে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার অনলি 2 এবং গায়ে গায়ে দুটো অ্যাটমই থাকে, সেই জন্য এটা খুব একটা ভালো ব্যাপার নয়। তো 1 ডাইমেনশনের অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা 2 ডাইমেনশনের অ্যারেঞ্জমেন্টে চলে আসছি। তো 2 ডাইমেনশন অ্যারেঞ্জমেন্টটা কি না, 2 ডাইমেনশন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে দুটো, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, এই বরাবর অ্যারেঞ্জমেন্টটা হবে। তো দেখ এটা দুভাবে হতে পারে। কিরকম না, ভালো করে তুই দুটো হাত, তুই ভালো করে যদি ডান দিক বাঁ দিকটা দেখিস, রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডে যদি ভালো করে দেখিস,
তাহলে তুই বুঝতে পারবি যে এখানে এখানে কিরকম ভাবে করা হয়েছে। না, এই যে অ্যাটমটা যেটা তার এক্স্যাক্টলি তার উপরেই কিন্তু পরের অ্যাটমটা দেওয়া হয়েছে, তার উপরেই পরের অ্যাটমটা দেওয়া হয়েছে। তো অ্যাটমগুলোর কিন্তু অ্যারেঞ্জমেন্ট একদম পুরো উপরে উপরে দেওয়া হয়েছে। কিন্তু রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে যে ফার্স্ট লেয়ারের যে ডিপ্রেশন মানে ফার্স্ট লেয়ারের যে ভ্যাকেন্সি, সেখান থেকেই কিন্তু সেকেন্ড লেয়ারটা শুরু হয়েছে। ফার্স্ট লেয়ারের ডিপ্রেশন, একেবারে ডিপ্রেশন, এটা কিন্তু ফার্স্ট অ্যাটমটা যেখানে আছে সেখানেই সেকেন্ড লেয়ার, সেকেন্ড অ্যাটম শুরু হয়েছে। এটা হচ্ছে ডিপ্রেশন, এই জায়গাটা হচ্ছে ডিপ্রেশন। এখান থেকে কিন্তু শুরু হয়নি, এখানে কিন্তু এই জায়গাটা থেকে ডিপ্রেশনটা, সেখান থেকেই কিন্তু এটা শুরু হয়েছে। আবার প্রথমটা, আবার ফার্স্টটা যেটা শুরু হয়েছে, আবার সেকেন্ডটা এরকম ভাবে শুরু হয়েছে, আবার তারপরেরটা আবার আবার একই রকম ভাবে শুরু হয়েছে। তো এরকম দুটো করার ফলে কিন্তু এখানে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে ভালো করে তুই খেয়াল করে দেখ, কি চেঞ্জ হয়েছে। না দেখ, বাঁদিকের যে স্ট্রাকচারটা যেটা, সেই স্ট্রাকচারটা আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে কি দেখতে পাবো। না, সেখানে দেখতে পাবো যে একটা অ্যাটম সেটা এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে অ্যাটমগুলোর অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্টে কিন্তু সব কি আছে না, অ্যারেঞ্জমেন্টটায় মাঝখানের যে অ্যাটমটা তার সাথে কিন্তু চারটে অ্যাটম টাচ করে রয়েছে। মাঝখানের অ্যাটমটা চারটে অ্যাটম টাচ করে রয়েছে। এবং এটা যদি নিচের লেয়ারটাকে যদি এ বলি, উপরের লেয়ার গুলোকেও কিন্তু এ এ এ এ টাইপ বলতে বাধ্য হব, কারণ সবগুলোই কিন্তু একই রকমের অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকটাই কিন্তু একই টাইপের অ্যারেঞ্জমেন্ট। তো তাই এগুলোকে কি বলে না, এ এ এ এ টাইপ অ্যারেঞ্জমেন্ট, কারণ প্রত্যেকটাতেই কিন্তু একই রকম লেয়ার গুলো গেছে। এছাড়াও আরো কি দেখতে পাচ্ছি না, এছাড়াও এটাকে বলে এ এ এ এ টাইপ প্যাকিং। এছাড়াও কি না, যে কোনো একটা অ্যাটম যদি আমরা তুলে নিই মাঝখান থেকে, তাহলে তার চারিধারে কতগুলো অ্যাটম পাচ্ছি না, দেখতেই পাচ্ছিস 1 2 3 4, 1 2 3 4, এখানে চারটে অ্যাটম কিন্তু ওর গায়েতে টাচ করে রয়েছে। তো চারটে অ্যাটম গায়েতে টাচ করে থাকা মানে কোঅর্ডিনেশন নাম্বার এখানে কিন্তু হয়ে গেল কত, কোঅর্ডিনেশন নাম্বার হয়ে গেল 2। কোঅর্ডিনেশন নাম্বার এখানে চলে এলো 2, এই সরি 4, কারণ নিয়ারেস্ট নেবার গায়ে গায়ে কত, এর গায়েতে একটা, এদিকে দুটো, এদিকে তিনটে, এদিকে চারটে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু এখানে 4ই দেখাচ্ছে। 4 হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, এবং 1 2 3 4 চারটে, এভাবে একে বলে। এবারে অ্যাটম গুলোকে যদি আমি একসাথে জুড়ে দিই, অ্যাটম গুলোকে যদি একে অপরের সাথে জুড়ে দিই নেবার গুলোকে, তাহলে স্কোয়ারের মতো লাগছে, স্কোয়ার লাগছে। সেই জন্য এই টাইপের অ্যারেঞ্জমেন্টকে কি বলে, স্কোয়ার ক্লোজ প্যাকিং। দেখ লেখা আছে, অসুবিধার কিছু হওয়ার কথা নয়, স্কোয়ার ক্লোজ প্যাকিং। এখানে সব অ্যাটম গুলো কিন্তু নিয়ারেস্ট নেবার গুলো যেরকম ভাবে অ্যাটাচ করা রয়েছে, সেটা হচ্ছে স্কোয়ারের মতো অ্যাটাচ করা রয়েছে, এবং একে আমরা বলছি স্কোয়ার ক্লোজ প্যাকিং। তো স্কোয়ার ক্লোজ প্যাকিং এর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেক রকমের যে অ্যারেঞ্জমেন্ট আমি বলেছি, আরেক টাইপের যে অ্যারেঞ্জমেন্টের কথা আমি তোকে বলেছি, সেটা কি রকম না, এটা কিন্তু একটা লেয়ার যেরকম ভাবে পড়েছে, সেকেন্ড লেয়ার কিন্তু ফার্স্ট লেয়ারে ডিপ্রেশন। ডিপ্রেশন মানে ওই ফাঁকা জায়গাটা থেকে সেকেন্ড লেয়ারটা শুরু হয়েছে, দেখ অ্যারো দিয়ে দেখানো হচ্ছে যে কোথায় কোথায় কিন্তু সেকেন্ড লেয়ারটা পড়েছে। আবার থার্ড লেয়ারটা কিন্তু অ্যাজ ইউজুয়াল। তাহলে এটা এ বি টাইপের অ্যারেঞ্জমেন্ট, কারণ প্রথম লেয়ারটাকে যদি এ ধরিস, তাহলে সেকেন্ড লেয়ারটাকে তোকে ধরতে হবে বি, কারণ আলাদা। থার্ড লেয়ারটাকে আবার এ, আবার ফোর্থ লেয়ারটাকে আবার বি, এভাবে আমরা চলবো। তো এখানে কিন্তু পরিষ্কার ভাবে আমরা কিন্তু এই এই যে প্যাকিং, এই প্যাকিংটায় কিন্তু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এ বি টাইপ প্যাকিং। এ বি টাইপ প্যাকিং হয়েছে এখানে। তো এ বি টাইপের প্যাকিং হয়েছে, এবং আমরা এই ধরনের যে প্যাকিং, সেটা তাকে নাম দেব হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। কেন বলছি না, যে কোনো একটা অ্যাটমকে আমি যখন কনসিডার করছি, তখন তার ক্লোজেস্টে কতগুলো কোঅর্ডিনেশন নাম্বার, কত কোঅর্ডিনেশন নাম্বার 6, কারণ একটা অ্যাটমের ক্লোজেস্ট কতগুলো অ্যাটম তুই দেখতে পাচ্ছিস, 1 2 3 4 5 6, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা টাচ করে রয়েছে। তাহলে এদেরকে যদি আমি জয়েন করে দিই,
এদেরকে যদি আমরা এরকম ভাবে জয়েন করি, তাহলে এটা কেমন ধরনের লেখ থাকবে? হেক্সাগন। তাই এটাকে বলে কি এইচসিপি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচার। একে বলছি আমি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এবং যেখানে কিনা কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু অবশ্যই 6। দেখে বুঝতে পারছিস, না বোঝার কিচ্ছু নেই। এটা জয়েন করে দিলে হেক্সাগন লাগে, তাই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তাহলে 2 ডাইমেনশনে প্যাকিং কিন্তু তার আবার দুটো টাইপ রয়েছে। একটা হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং এবং আরেকটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। দুটো প্যাকিং এর মধ্যে কি ডিফারেন্স সেটা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরে গেছিস এবং এটা অসুবিধা হওয়ার কথা নেই। কিন্তু আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে জটিলতা সবথেকে বেশি, সেটা হচ্ছে কি না প্যাকিং ইন 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনে যে প্যাকিং, সেই প্যাকিংটা নিয়েই আমরা আলোচনা করব। কারণ আলটিমেটলি সলিডটা 1 ডাইমেনশনও হয় না, 2 ডাইমেনশনও হয় না। এটা আমাদের পড়ানোর সুবিধার জন্য, বোঝাবার সুবিধার জন্য আমরা 1 ডাইমেনশন 2 ডাইমেনশন নিয়ে অলরেডি কনসিডার করেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে সলিড মানেই সেটা 3 ডাইমেনশন, এটা তো অবাক হওয়ার কিছু নেই। তো এই 3 ডাইমেনশনাল প্যাকিংটা এই 2 ডাইমেনশন গুলোকে আবার রাখতে হবে উপরে উপরে, তবেই 3 ডাইমেনশন তৈরি হবে। তো সেটা কিভাবে? যে সলিডের এই যে চেহারা, এই যে আকৃতি, যেটা সেই আকৃতিটা কিন্তু আসবে কিভাবে না 1 ডাইমেনশন 2 ডাইমেনশন 3 ডাইমেনশন, একটা ডাইমেনশন বরাবর সাজাতে হবে। তো আমাদের যে 2 ডাইমেনশনের যে অ্যারেঞ্জমেন্ট গুলো রয়েছে, স্কোয়ার ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ওটা একটা লেয়ার। ওর উপরে আবার আরো লেয়ার বসাবো। ধর এটা একটা লেয়ার, ধর কিরকম স্কোয়ার ক্লোজ প্যাকিং। তো স্কোয়ার ক্লোজ প্যাকিং গুলো আমি 2 ডাইমেনশন এরকম ছিল আমার, তাহলে এটা একটা লেয়ার হয়ে গেল। এর উপরে আরো বসিয়ে দিচ্ছি, আরো বসাচ্ছি, তাহলে আমি পেয়ে যাচ্ছি কি 3 ডাইমেনশন। এটাতেই তো 3 ডাইমেনশন পাচ্ছি, আরো উপরে লেয়ার দিচ্ছি। দেখ কোনো অসুবিধার কথা না, আরো দিচ্ছি। তো এটা কি দাঁড়ালো? এটাই তো দাঁড়ালো 3 ডাইমেনশন। তার 3টে অ্যাক্সিস তুই দেখতে পাচ্ছিস, পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছিস, একটা দুটো তিনটে সোজা উপরের দিকে একটা উঠে গেছে, একটা অ্যাক্সিস। তো আসলে 3 ডাইমেনশন আর কিছুই না। 2 ডাইমেনশনে আমি যেগুলো পেয়েছি সেগুলোকেই আমি উপরে উপরে বসিয়ে দেবো, তাহলে আর একটা অ্যাক্সিস বরাবর আমি পেয়ে যাবো। 2 ডাইমেনশন মানে কি, তার লেন্থ আছে, ব্রেথ আছে। 3 ডাইমেনশন মানে লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে। তো হাইটটা কি করে পাওয়া যাবে? 2 ডাইমেনশনে জিনিসগুলো উপরে উপরে বসিয়ে দিলেই কিন্তু 3 ডাইমেনশন হয়ে যাবে। খুবই ইজি ব্যাপার। তো আমরা সেই পয়েন্ট অফ ভিউ থেকে 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে আসার চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে আমরা যাদেরকে এখানে সাজালাম সেটা আগে ছিল কি না স্কোয়ার ক্লোজ প্যাকিং। স্কোয়ার ক্লোজ প্যাকিংকে আমরা সাজিয়েছি। তো স্কোয়ার ক্লোজ প্যাকিংকে উপরে উপরে বসিয়েছি। কিন্তু 2 ডাইমেনশনে প্যাকিং তো আরেক রকমের ছিল, সেটা ছিল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তো সেটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংকে যদি উপরে উপরে সাজাই, তাহলে দেখ আর একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, তাকে যদি উপরে উপরে সাজাই, দেখ কিরকম হবে। সেখানে দাঁড়া, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর মধ্যেই আছে, এই ছবিটাকে এর মধ্যেই রেখেছিলাম। এই যে এবার দেখ বিষয়টা বোঝার চেষ্টা কর। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ডান দিকেরটা হেক্সাগোনাল। এবার এটাকে একটা লেয়ার হিসাবে কনসিডার করব। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং রয়েছে। এবারে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কিভাবে তৈরি হয়েছিল? একটু সরে গেছিল, আবার প্রথম লেয়ারটা, আবার একটু সরে গেছিল, আবার প্রথম লেয়ারটা, এভাবে হয়েছিল। তো এইভাবে যেটা হয়েছে, এটার মাঝখানে যে গ্যাপ গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছিস, এর মধ্যে যে ভ্যাকেন্সি গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছিস, এখন দেখা যাচ্ছে। এবারে এইটা একটা লেয়ার, তার নিচের লেয়ার। এবার তার উপরে একটু সরিয়ে দিয়ে উপরের লেয়ারটা দেওয়া হয়েছে। দেখ সব লেয়ার একটু সরিয়ে দেওয়া হয়েছে। তাতে তুই কি দেখতে পাচ্ছিস না কিছু কিছু, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে কিছু কিছু জায়গায় ভ্যাকেন্সিটা উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় ভ্যাকেন্সিটা দেখা যাচ্ছে। এই যে জায়গায় সিসি বলে লেখা আছে, সেটা কিন্তু ভ্যাকেন্সিটা সামনে থেকে পিছনের দিক পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গা আছে সেটা ভেতরে ভ্যাকেন্সি ছিল, কিন্তু উপর থেকে সেটা আটকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে ফাঁকা রয়েছে। এরকম ধর একটা লেয়ার এরকম করে লেয়ার গুলো গেছে। এবার এর উপরে যদি এখানে একটা অ্যাটম থাকে, তাহলে এই জায়গাটা যে ভ্যাকেন্সি, এটা কিন্তু দেখতে পাবি না।
কিন্তু অনেক সময় যদি এরকম এরকম ভ্যাকেন্সি এরকম এরকম থাকে, উপরেটাও যদি এরকম এরকম করে পড়ে, এরকম 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 করে পড়ে, এই জায়গাটা ভ্যাকেন্সি অনেক সময় উপর থেকে দেখা যাবে। তো আমাদের সেই জন্য দু রকমের ভয়েড এখানে রয়েছে। একটাকে বলে কি টেট্রাহেড্রাল ভয়েড, যেটা নিচের লেয়ারের যে ভয়েড উপরের লেয়ার দিয়ে ঢাকা পড়ে গেছে, এটা যদি দেখা যায় তাহলে নিচের লেয়ারের যে ভয়েড উপরের লেয়ার দিয়ে ঢাকা পড়ে গেছে, এমন ধরনের যে ভয়েড তাকে বলে টেট্রাহেড্রাল ভয়েড। তো এখানে এটা লেয়ার, তারপরে কিন্তু একটু সরিয়ে দেওয়া হয়েছে, উপরের লেয়ারটা একটু সরে গেছে, তার মানে বি লেয়ার। তো এখানে এবি লেয়ার ছিল, আবার 3 ডাইমেনশনে এবি লেয়ার করা হয়েছে। তো তুই দেখতে পাচ্ছিস যে কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো ইয়েলো আছে, যে জায়গাগুলো ইয়েলো আছে সেই জায়গাগুলো কি না, সেই জায়গাগুলো কিন্তু উপরের সাথে নিচের লেয়ারের কিছু গ্যাপ দেখা যাচ্ছে, উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু যে জায়গা ইয়েলো আছে, যে জায়গায় ইয়েলো আছে পিছনে আটকে গেছে, কিন্তু যে জায়গায় রেড আছে সে জায়গায় নিচের লেয়ারের সাথে উপরের লেয়ার কিন্তু উপরে দেখা যাবে। এইভাবে দু রকমের এখানে ভয়েড থাকবে, একটাকে বলে অক্টাহেড্রাল ভয়েড আর একটাকে বলে টেট্রাহেড্রাল ভয়েড। এই ছবিটায় তুই পরিষ্কারভাবে অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল ভয়েডটা তুই দেখতে পাচ্ছিস। কিভাবে দেখতে পাচ্ছিস আমি তোকে একটা ছবির থ্রু দিয়ে দেখাচ্ছি, তুই ভালো করে আমার কথাটা শোন। আমি দুটো আলাদা কালার ইউজ করছি, এই জায়গাটা অনেকের বুঝতে অসুবিধা হয়, কিন্তু আমি দুটো আলাদা কালার ইউজ করে আমি তোকে দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমি একটা ইয়েলো কালার দিচ্ছি, ইয়েলো কালারে উপরের লেয়ারের অ্যাটমগুলো আঁকছি। দেখ এই জায়গাটা আমি আঁকছি, উপরের লেয়ারে এই অ্যাটমটা রয়েছে, এই অ্যাটমটা রয়েছে, আর এই অ্যাটমটা রয়েছে, ইয়েলো দিয়ে আঁকলাম। এবারে নিচের লেয়ারের 3টে অ্যাটম আমি তোকে দেখাচ্ছি একটা অন্য কালার দিয়ে নিচের লেয়ারে 3টে অ্যাটম আমি তোকে দেখাচ্ছি। ধর আমি ব্ল্যাক দিয়ে ইউজ করছি। নিচের লেয়ারের যে 3টে অ্যাটম দেখ আমি দেখাচ্ছি, এই একটা, এই একটা, আর এই একটা। অনেকটা কিরকম হয়েছে না, একটা নিচের লেয়ারটা এইরকম 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 আছে, আর উপরের লেয়ারটা কিরকম আছে না এইরকম এইরকম আর এইরকম আছে। এই যে গ্যাপটা, এইখানটা যে গ্যাপটা, সেটা উপরের লেয়ার এবং নিচের লেয়ারের থ্রু দিয়ে এইখানে যে গ্যাপটা সেটা আর পার দেখা যাচ্ছে। কিন্তু তুই আর একটা জায়গায় যেখানে টি বলে লেখা আছে সেখানে আমি তোকে দুটো লেয়ার দেখাচ্ছি। টি বলে যেখানে লেখা আছে সেখানটা কিরকম ভ্যাকেন্সি আছে, এই দেখ উপরের লেয়ারটা আমি আঁকলাম, ঠিক আছে। এবার নিচের যে 3টে অ্যাটম সেটা আমি ব্ল্যাক দিয়ে আঁকছি। দেখ নিচের লেয়ারের 3টে অ্যাটম হালকা কালারের এখানে করা রয়েছে, এই একটা, এই একটা, আর এই নিচের একটা। ভালো করে তুই বোঝার চেষ্টা কর, এই টি বলে যে জায়গাটা ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সি কি তুই উপর থেকে দেখতে পাবি না, কারণ এই ইয়েলো কালারের যে অ্যাটমটা যেটা, সেই অ্যাটমটা দিয়ে ওই ভ্যাকেন্সিটা আটকে দেওয়া হয়েছে। মানে এখানে কিরকম আছে না, এখানে আছে নিচের লেয়ারে এরকম এরকম আর এরকম নিচের লেয়ারে, আর একদম এর সকলের উপরে একটা জাস্ট এরকম করে ঢাকা দিয়ে দে। তাহলে এই যে লেয়ারটা, এই যে ভ্যাকেন্সিটা যেটা, সেটা তুই এই উপর থেকে যদি দেখতে চাস তাহলে দেখতে পাবি না, কারণ 3-4টে অ্যাটমের মধ্যে ওই ভ্যাকেন্সিটা চলে এসেছে। কিরকম আমি তোকে দেখাচ্ছি, টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল হোল একে বলে। আমি তোকে দেখাচ্ছি যে যদি এখানটা দেখ ভালো করে, যদি অক্টাহেড্রাল হোল দেখিস তাহলে উপর থেকে নিচ পর্যন্ত যদি হোলটা যদি দেখা যায় তাহলে সেটা কটা অ্যাটমের মধ্যে আছে, 6টা অ্যাটমের মধ্যে এই হোলটা রয়েছে। দেখ নিচের 3টে, একটা লেয়ারে 3টে অ্যাটম ঠিক এভাবে রয়েছে, আর উপরের লেয়ারের 3টে অ্যাটম জাস্ট এই ট্রায়াঙ্গেলটা উল্টো করে থাকবে। দেখ উল্টো করে আছে, তুই ভালো করে দেখ। এটাকে আমি চাপা দিয়ে দেবো, এবারে চাপা দিয়ে দেবো। তো উপর যখন চাপা দিয়ে দেবো তখন উপর থেকে যেই তুই দেখতে পাবি, তুই দেখবি পুরো গ্যাপটাই তুই দেখতে পাবি।
এইটাকে এখানে এনে বসিয়ে দেবো, তখন তুই এই মাথা থেকে যদি তুই দেখিস, তাহলে এইখানে যে গ্যাপ তার থ্রু দিয়ে, এই গ্যাপটা থ্রু দিয়ে একদম এইখানটা যদি কিছু থাকে তুই দেখতে পাবি। কারণ এটা 6টা অ্যাটমের মাঝখানে গ্যাপটা, 6টা অ্যাটমের মাঝখানে, নিচের লেয়ারে 3টে অ্যাটম আর সামনের লেয়ারে 3টে অ্যাটম। এটাকে বলে অক্টাইডাল ভয়েড। আমি আরেকবার চালাচ্ছি, দেখ ছবিটা, যে অক্টাইডাল ভয়েড জাস্ট একটা লেয়ারে 3টে আছে এবং সামনের লেয়ার এবং পিছনের লেয়ারে 3টে করে আছে। এই দেখ, দেখ সামনের লেয়ার এবং পিছনের লেয়ারে তুই দেখতে পাবি। এই দেখ, এইটা হচ্ছে পিছনের লেয়ার, এই একটা অ্যাটম, এই দেখ পিছনের লেয়ার, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম আর এই একটা অ্যাটম, এটা পিছনের লেয়ারে। আর সামনের লেয়ারে 3টে অ্যাটম, দেখলেই বুঝতে পারবি। সামনের লেয়ারে এই একটা, এই একটা এবং এই একটা, তার মাঝখানে এই হচ্ছে গ্যাপ। তো এই 6টা অ্যাটমের মধ্যে যে গ্যাপ, একে বলে কি? অক্টাহেড্রাল ভয়েড। একটু বোঝাটা অসুবিধা, কিন্তু আমি সেই জন্য বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা কর যে 6টা অ্যাটম। টেট্রাহেড্রাল ভয়েড হচ্ছে 4টে অ্যাটমের মাঝখানে কিন্তু ওই ভ্যাকেন্সিটা থাকবে। টেট্রাহেড্রাল ভয়েড, এই 4টে অ্যাটম রয়েছে, নিচের লেয়ারে 3টে অ্যাটম আর তার উপরে উপরের লেয়ারে একটা অ্যাটম ঢাকা পড়বে। নিচের লেয়ারের 3টে অ্যাটম কিরকম ভাবে রয়েছে, ঠিক এরকম ভাবে মাঝখানে তুই ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছিস। এবার এই অ্যাটমটা নিয়ে এসে, এই অ্যাটমটাকে নিয়ে এসে জাস্ট এই জায়গাটা উপরে এরকম করে ফেলে দেবো। এই অ্যাটমটাকে নিয়ে এসে জাস্ট উপরে ফেলে দেবো, তাহলে কি হবে? এই 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 মাঝখানের যে গ্যাপটা, তার উপরে একটা অ্যাটম ফেলে দিতে হবে। 4টে অ্যাটমের মাঝখানে ওই ভ্যাকেন্সিটা পড়ে গেল, একদম ইজি ব্যাপার। দেখ, ওই অ্যাটমটাকে নিয়ে এসে জাস্ট এর উপরে, এই যে ভ্যাকেন্সিটা, এটা ট্যাঙ্গেল টাইপের হয়ে রয়েছে, এইটাকে নিয়ে এসে উপরে রাখ, জাস্ট দেখ, এটাকে উপরে জাস্ট রেখে দেওয়া হলো। তাহলে এটা 4 অ্যাটমসের চারিধারে এটা এই অনুযায়ী টেট্রাহেড্রাল ভয়েড হলো। তো টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল ভয়েড কিভাবে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এবং কিউবিক ক্লোজ প্যাকিং এ তৈরি হয় সে কথা আমি তোকে বললাম। এখন দেখ, প্রথম কথা, যে কোথায় টেট্রাহেড্রাল ভয়েড থাকবে, কথাটা ভালো করে শোনার চেষ্টা কর, যে টেট্রাহেড্রাল ভয়েড আর অক্টাহেড্রাল ভয়েড কোথায় থাকে। তো টেট্রাহেড্রাল ভয়েড আমি তোকে বলছি কোথায় কোথায় থাকবে। যত জায়গায় ইয়েলো কালার দেয়া রয়েছে সব জায়গায় কিন্তু টেট্রাহেড্রাল ভয়েড থাকবে, 4টে অ্যাটম। দেখ কি না, এখানে আমি তোকে বলছি যে, আমি তোকে বলছি কোথায় কোথায় টেট্রাহেড্রাল ভয়েড থাকে। দেখ, তুই যদি একটা এফসিসি ইউনিট সেল তুই দেখিস, ওটা হচ্ছে এফসিসি, তাহলে তাতে কটা অ্যাটম রয়েছে? এফসিসিতে কটা অ্যাটম থাকে? 4টে। কারণ ফেসের সেন্টারে থাকে 6টা, ফেসের সেন্টারে 3টে আর কর্নারে একটা, মানে কটা অ্যাটম থাকে? 4টে। when joined to each other they make regular tetrahedron. এই 4টে অ্যাটমকে জয়েন করে এখানে কোথায় কোথায় টেট্রাহেড্রন বানানো যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তো ইজি হিসাব সেটা হচ্ছে কি না, thus there is one tetrahedral void in each of the small cube of 8 tetrahedral void in total. Each of the 8 small cubes has one void in one unit cell of the CCP. CCP মানে হচ্ছে এই অক্টাল FCC structure, যেটাকে সেটাকে 3 dimensional CCP বলে, cubic close packed structure. We know that CCP structure has 4 atoms per unit cell. Thus the number of tetrahedral void twice the number of atoms. কথাটা ভালো করে শোনার চেষ্টা কর আমি কি বলছি। সেটা হচ্ছে এই টেট্রাহেড্রাল ভয়েড থাকবে কোথায় না, ফেস সেন্টার ল্যাটিস। ফেস সেন্টার ল্যাটিসে কোথায় কোথায় এই টেট্রাহেড্রাল ভয়েডটা থাকবে না, যতগুলো, মোট কথা একটা ইউনিট সেলে 8টা টেট্রাহেড্রাল ভয়েড থাকে, 8টা টেট্রাহেড্রাল ভয়েড থাকে, মানে 8 রকম ভাবে 4টে করে অ্যাটম তুমি সাজাতে পারো, 8 রকম ভাবে। কারণ যে কোনো কর্নারে যে অ্যাটমটা থাকবে সেটা 8টা কিউবের অংশ, তো ওটা দিয়ে তুমি 8টা টেট্রাহেড্রাল ভয়েড তুমি করতে পারো। তাহলে যতগুলো অ্যাটম থাকে এটাই হিসাব করে বলা যাচ্ছে যে যতগুলো অ্যাটম থাকবে টেট্রাহেড্রাল ভয়েড তার ডাবল হবে। ফেস সেন্টারে কটা অ্যাটম থাকে
চারটে। তো টেট্রাহেড্রাল ভয়েড কটা হবে? 8টা। টেট্রাহেড্রাল ভয়েড হচ্ছে নাম্বার অফ অ্যাটম যা থাকবে তার ডাবল হবে। এটা আমি আবারও তোকে বলবো, হিসাব করেও দেখাবো। কিন্তু অক্টাহেড্রাল ভয়েড কোথায় থাকে? আমার কথা ভালো করে শোন। অক্টাহেড্রাল ভয়েড কোথায় থাকে? না, অক্টাহেড্রাল ভয়েড হচ্ছে টোটাল কোথায় থাকে না, যে কোনো এজ তার সেন্টারে থাকে। এজ এজ মানে হচ্ছে ধার। এই দেখ, এরকম এরকম করে যদি কেউ আঁকে, তাহলে এই যে অংশ, এই যে অংশ এজ, এই যে লাইনগুলো টানা হয়েছে, তার মাঝখানে থাকে অক্টাহেড্রাল ভয়েড। এজের সেন্টারে থাকে অক্টাহেড্রাল ভয়েড। তো এজের কতগুলো এজ থাকে? একটা কিউবের কটা এজ থাকে? না, 12টা এজ থাকে। 12টা এজ থাকে। 12টা এজ মানে কি? 12টা এজ মানে হচ্ছে একটা অ্যাটমের ক্ষেত্রে ওই ভয়েডের কন্ট্রিবিউশন কত? 1/4 করে, 1/4 করে তার কন্ট্রিবিউশন। কারণ এজের সেন্টারে থাকলে তার কন্ট্রিবিউশন 1/4 করে আমি বলেছি। তো প্লাস আরেকটা কোথায় থাকবে? এই দেখ সেন্টারে, এই যে সেন্টারে যত এরকম ব্লু কালার দেওয়া রয়েছে ওখানে হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। যত ব্লু কালার আছে অক্টাহেড্রাল ভয়েড। তাহলে অক্টাহেড্রাল ভয়েড কতগুলো হলো? এই যে সেন্টারে মিলিয়ে 12 ইন্টু 1/4, এখানে হিসাব করে দিয়েছি 12 ইন্টু 1/4, তাহলে 3টে প্লাস একটা মানে 4টে। তাহলে আমরা সিম্পল একটা নিয়ম বুঝে গেলাম যে কোনো একটা ল্যাটিসে, ইউনিট সেলে যতগুলো অ্যাটম থাকে তার ডাবল হয় টেট্রাহেড্রাল ভয়েড, কিন্তু ওই সংখ্যক অ্যাটমই হয় অক্টাহেড্রাল ভয়েড। অক্টাহেড্রাল ভয়েড যতগুলো অ্যাটম থাকে ততগুলোই হয়, কিন্তু টেট্রাহেড্রাল ভয়েড হয় তার ডাবল, জাস্ট ডাবল হয়। এনটা যদি অ্যাটম থাকে, কারণ যদি টেট্রাহেড্রাল ভয়েড ওখানে থাকে, তাহলে 2nটা টেট্রাহেড্রাল ভয়েড হবে। কিন্তু অক্টাহেড্রাল ভয়েড হবে কত? না, এনটাই। সেই জন্যে টোটাল যদি n নাম্বার অফ অ্যাটম থাকে, তাহলে 3n নাম্বার অফ ভয়েড পাওয়া যাবে। 2nটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড, আর একটা n যেটা কিনা অক্টাহেড্রাল ভয়েড। 2n প্লাস n মানে 3nটা টোটাল ভয়েড পাওয়া যাবে। আমি এই নিয়ে তোকে আরো ডিটেলে বলবো। এবারে দেখ, আমরা তো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং সেটা বলেছি যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা কিরকম ভাবে হয়, তার 3 ডাইমেনশনে কিরকম ভাবে হয় সেটা বলেছি। কিন্তু দেখ, অনেক সময়তেই এবি এবি টাইপের লেয়ারের মধ্যে আবার কোনো লেয়ার উল্টো করে থাকতে পারে, মানে এ বি সি টাইপের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। আমি সেই অ্যারেঞ্জমেন্টের কথা একটু নিয়ে আলোচনা করছি। এগুলো আমাদের ঠিক পরীক্ষায় আসে না, কিন্তু তবুও একটু কম্পিটিটিভ এক্সামে লাগে। এই যে অ্যারেঞ্জমেন্টটা তুই দেখতে পাচ্ছিস, এটা কি অ্যারেঞ্জমেন্ট? না, এটা 2 ডাইমেনশনে যখন আমি দেখেছিলাম তখন সেটা ছিল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। সিম্পল ব্যাপার, কারণ একটা লেয়ার এবি এবি টাইপের অ্যারেঞ্জমেন্ট, একটা লেয়ার আর একটা লেয়ার সরে গেছে, আর একটা লেয়ার। এবারে এই জিনিসটাকে 3 ডাইমেনশনে দেখানো হয়েছে। এবারে এই জিনিসটাকে যখন তুই 3 ডাইমেনশনে দেখাচ্ছিস, তখন তাকে দেখতে কেমন হচ্ছে? এটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ছিল, সব হেক্সাগন 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 হয়েছে। এবারে এইটাকে যখন তুই সোজা করে ধরে দেখবি, তখন তুই কি দেখবি? না, এর একটা সেকশন যেখানটায় যেখানটায় শুধু একটা অ্যাটম, তার চাহিদায় 6টা অ্যাটম আছে, ওখানটায় যদি সেকশনটা কেটে নিস, কারণ ওইটুকু অংশ যদি তুই ভালো করে দেখিস তাহলেই হয়ে যাবে। ওইটুকু অংশ যদি কেটে দেখে নিস, তাহলে সেখানে কি হতে পারে ভালো করে খেয়াল করে দেখ, যে এই ব্যাপারটা তোকে অসুবিধা হতে পারে। এটা যদি তুই এইভাবে দেখিস, তাহলে দেখবি যে একটা লেয়ারে 6টা পাবি, আর একটা তার নিচের লেয়ারে এরকম তিনটে পাবি, ব্লু 3টে পাবি, আবার 6টা পাবি, আবার 3টে পাবি, আবার 6টা পাবি, আবার 3টে পাবি। তো কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? কোঅর্ডিনেশন নাম্বার এই মাঝখানের যে অ্যাটমটা, তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? না, একই। এটা তো উপরেরটা দেখলে হবে না, এই ভিতর থেকে দেখতে হবে। এই ভিতরে যদি তুই ঢুকে যাস, মাঝখানে একটা অ্যাটম পাবি। এই ভিতরে যদি যাস, একটা মাঝখানে অ্যাটম পাবি। সেই অ্যাটমের উপরে তুই 3টে অ্যাটম পাবি, নিচেও তুই 3টে অ্যাটম পাবি, আর ওই লেয়ারে তুই 6টা পাবি। তোর টোটাল কোঅর্ডিনেশন নাম্বার হবে 12। আমি তোকে ভালো করে দেখাচ্ছি, তুই দেখ। কোনো অসুবিধা হলে আমি তোকে বলছি যে এই স্ট্রাকচার যেটা কিনা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ইন 3 ডাইমেনশন, তাতে যদি কোঅর্ডিনেশন নাম্বার তুই বের করিস, তাহলে তোর 12 হবে। কি হয় 12 হবে? আমি তোকে বলে দিচ্ছি।
তুই একটা লেয়ারে পাবি 6টা। এই যে এটা এটা রেড কালারের, রেড কালার মাঝখানে একটা অ্যাটম আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পাবি। আর তার নিচের লেয়ারে কিন্তু এরকম 3টে পাবি, আবার উপরের লেয়ারেও কিন্তু এরকম 3টে পাবি, এই লেয়ারেও 3টে পাবি। তাহলে উপরের লেয়ারে 3টে 3টে 6টা আর 6টা 12টা। মানে এই ছবিটাই এরকম করেই আঁকা রয়েছে। এরকম করে তুই একটা সেকশন যদি তুই দেখিস তাহলে এইভাবেই তুই দেখতে পাবি। কোঅর্ডিনেশন নাম্বার বের করলে নিয়ারেস্ট নেবারটা বের করতে হয়, পুরো ক্রিস্টালটা জুড়ে দেখার কোনো ব্যাপার নেই। নিয়ারেস্ট নেবারটা বের করতে হয় যারা যারা ওর সাথে টাচ করে রয়েছে। তো সেই অংশটা যদি তুই বের করে আনতে পারিস তাহলে এই স্ট্রাকচারটাকে বলে কি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ইন 3 ডাইমেনশন। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ইন 3 ডাইমেনশন, ইজি ব্যাপার। দেখ ভালো করে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ইন 3 ডাইমেনশন এর কোঅর্ডিনেশন নাম্বার কত? হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং 3 ডাইমেনশন 12 12 এর কোঅর্ডিনেশন নাম্বার। ভালো করে তুই দেখতে থাক যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এই ক্লোজ প্যাকিং কে একটু উল্টোপাল্টা করে দেওয়া যেতে পারে। কি রকম উল্টোপাল্টা করে দেওয়া যেতে পারে না, এই যে ব্লু কালারের যে লেয়ার গুলো রয়েছে তুই দেখতে পাচ্ছিস, ব্লু কালারের যে লেয়ার গুলো রয়েছে যদি একটার অ্যারেঞ্জমেন্টে জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়, কিরকম না, একটার অ্যারেঞ্জমেন্টটাকে আমরা জাস্ট যদি ঘুরিয়ে দিই, কিরকম ভাবে ঘোরাচ্ছি দেখ, যে এবিসি ফর্মে নিয়ে আসবো, এবিসি ফর্মে। এখনো পর্যন্ত তো এটা এবি এবি ফর্মে রয়েছে, এবার দেখ এবিসি ফর্মে আর একটা আলাদা কালার দেওয়া হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ। একে বলে কিউবিক ক্লোজ প্যাক বা সিসিপি স্ট্রাকচার। কিরকম দেখ, যে আমরা ব্লু আর রেড এই দুটো কালার ইউজ করেছিলাম, এখন একটা ইয়েলো কালার ইউজ করছি। এবার তুই ভালো করে দেখ যে এই ইয়েলো কালারটা আমি সামনে নিয়ে এলাম, এই ইয়েলো কালারটা আমি সামনে থেকে তোকে দেখাচ্ছি। এবারে তুই দেখতে পাচ্ছিস যে কোথাও কোথাও কিন্তু রেডটা দেখা যাচ্ছে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে না। তুই ভালো করে খেয়াল করে দেখ, কিছু কিছু জায়গায় কিন্তু তুই রেডটা দেখতে পাচ্ছিস, এরকম জায়গায় তুই রেডটা দেখতে পাচ্ছিস, কিন্তু এইসব জায়গায় ব্লু দেখতে পাচ্ছিস, মানে নিচের লেয়ারটা দিয়ে আটকে গেছে। তো অক্টাডাল ভয়েড এবং টেট্রাডাল ভয়েড এখান থেকে বোঝা যাচ্ছে। এবং আমি যদি এটার মধ্যে এ বি সি কেন, সি কেন, আমি তোকে কোথায় ডিফারেন্স তুই দেখ, আমি তোকে এখান থেকে সেকশন কেটে দেখাচ্ছি যে 3 ডাইমেনশনে তুই বুঝতে পারবি যে থার্ড লেয়ারটা। এবার এখান থেকে যদি সেকশন কেটে আমি দেখাই তাহলে তুই একটা লেয়ারে রেড পাবি, তারপরে ইয়েলো পাবি, তারপরে তুই ব্লু পাবি। তো এটা কিরকম ভাবে ঠিক থাকে জানিস তো, দেখ এরও কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার 12ই হবে, কিন্তু জাস্ট আমি তোকে ছবিটা একটু বাজে দেখাচ্ছি। এই ছবিটা থেকে তুই এইখান থেকে যে বক্স করা আছে এটা থেকে তুই ভালো বুঝতে পারবি না। 3টে লেয়ারের মধ্যে একটা এ বি আর সি লেয়ারটার সামান্য একটু ডিফারেন্স আছে, জাস্ট অ্যারেঞ্জমেন্টে দুটো ট্রায়াঙ্গেল টাইপের অংশ রয়েছে, জাস্ট একটু অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্স আছে। সেই অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্সটাই আমি তোকে দেখাবো, যে ট্রায়াঙ্গেলটা এই রকম আছে না ট্রায়াঙ্গেলটা এই রকম আছে, এই ব্যাপারটা শুধু ডিফারেন্স আছে, আর কোনো এইচসিপির সাথে সিসিপির ডিফারেন্স নেই। তুই যদি ইয়েলো কালারটা আর ব্লু কালারটা দেখিস, হ্যাঁ ইয়েলো কালারটা আর ব্লু কালারটা তুই দেখিস, তাহলে 1 মিনিট তুই ভালো করে দেখ, আমি তোকে ছবিটা আর একটু আগে নিয়ে যাচ্ছি। দেখ যে তুই যদি ইয়েলো কালারটা আর ব্লু কালার অ্যারেঞ্জমেন্টটা দেখিস তাহলে তুই বুঝতে পারবি যে ইয়েলো কালার এবং ব্লু কালার অ্যারেঞ্জমেন্টটা তুই ইয়েলো কালার আর ব্লু কালার অ্যারেঞ্জমেন্টটা তুই দেখ ভালো করে, যে দেখলেই তুই বুঝতে পারবি যে এটা ঠিক কেমন দেখতে হচ্ছে। আমি তোকে বলছি, এটা সিসিপি স্ট্রাকচার, অ্যাকচুয়ালি ফেস সেন্টার স্ট্রাকচারটাকে 3 ডাইমেনশনে এরকম রাখলে ওটা সিসিপি স্ট্রাকচার হয়, কিউবিক ক্লোজ প্যাকিং। যে স্ট্রাকচারটাতে কিন্তু 3টে লেয়ার পর পর দেওয়া রয়েছে, এ বি লেয়ার, তার সাথে আর একটা সি বলে একটা লেয়ার চলে আসছে। এবং এই সি বলে লেয়ারটা কিরকম দেখতে তোকে আমি জাস্ট দেখাচ্ছি, যে সি বলে লেয়ারটা জাস্ট একটু ট্যাঙ্গেলের ডিফারেন্স। এইবারে আমি তোকে এখানটায় দেখাচ্ছি, দেখ তুই জিনিসটা ভালো করে খেয়াল কর। বাঁ দিকের এই ছবিটা, এই দুটো ছবি তোকে ভালোভাবে আইডিয়া দেবে। তুই দেখ যে এবি এবি লেয়ার যখন দেখিয়েছিলাম তখন কিরকম দেখিয়েছিলাম, দেখ এ নিজের লেয়ার তার 6টা আছে, ধর এখানে নিজের লেয়ার তার লেয়ার এরকম 6টা আছে, উপরে একটা ট্রায়াঙ্গেল টাইপের, নিচে একটা ট্রায়াঙ্গেল টাইপের। এখানেও ঠিক তাই, যে এই লেয়ারটা ধর 6টা আছে, এবার তার উপরের যে ট্রায়াঙ্গেলটা এরকম, এই নিচের যে ট্রায়াঙ্গেলটা সেটা কিন্তু এই রকম হবে, জাস্ট উল্টোটা হবে, উল্টোটা হবে।
কিন্তু এরও কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 12ই হবে, কিন্তু এটাকে এ বি লেয়ার বলতে পারবো না, এ বি সি মার্কা লেয়ার বলতে পারবো, কারণ এই ট্রায়াঙ্গেলটার মাথাটা এদিকে করে রয়েছে, এই ট্রায়াঙ্গেলটার মাথাটাও এদিকে করে রয়েছে, মানে এটা বি হলো এটাও বি হলো, কিন্তু এই ট্রায়াঙ্গেলটার মাথা এদিকে করে রয়েছে, এই ট্রায়াঙ্গেলটার মাথা এদিকে করে রয়েছে, এ বি সি লেয়ার হলো। আবার এইখানটায় কিন্তু এ বি চলে আসবে, এইখানটায় আবার ট্রায়াঙ্গেলটা কিন্তু এরকম টাইপের হবে, মানে একটা মাঝখানে যে লেয়ার তার উপরে নিচে ট্রায়াঙ্গেল গুলো কিন্তু আলাদা অ্যারেঞ্জমেন্ট, সেই জন্য একে বলে সিসিপি স্ট্রাকচার, কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটা লেয়ার উল্টো করে জাস্ট অ্যারেঞ্জ করা রয়েছে, সেটাই হয়ে গেল কিউবিক ক্লোজ প্যাকিং। সেই জন্য 3 ডাইমেনশনাল স্ট্রাকচার কিন্তু এখানে দু রকমের হতে পারে, একটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আর একটা হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং, যেটা কিনা অনেক স্টুডেন্টরাই বুঝতে পারে না যে কোন জায়গাটা ডিফারেন্স, আমাদের পরীক্ষার সময় লিখতে দেয়। তো এটাতে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারে কোনো এখানে ডিফারেন্স নেই, এবং কোঅর্ডিনেশন নাম্বারে কোনো ডিফারেন্স নেই, 12ই কোঅর্ডিনেশন নাম্বার দুটোতে, আমরা এ নিয়েও পরে আমরা করছি, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারে কোনো ডিফারেন্স নেই। পরীক্ষায় কোশ্চেন কিরকম ভাবে দেবে এখান থেকে আমরা একটা দুটো কোশ্চেনের আইডিয়াটা নিই, আমি কোশ্চেন নিয়ে তো পরে ডিসকাস করব, কিন্তু এই জায়গাটা যেহেতু একটু জটিল টাইপের আছে, সলিড স্টেট কেমিস্ট্রি এই জায়গাটা একটু আর কি ডিফিকাল্ট পার্ট, এটা একটু আইডিয়া করা, তো সেই জন্য আমরা কিছু বোর্ডসের কোশ্চেন আমি তোকে দেখাচ্ছি যে এই অংশ থেকে কিরকম ধরনের তোকে কোশ্চেন দিয়ে মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেটার কথা আমি একটু বলছি, আর পরের আবার অংশগুলো নিয়ে ডিসকাস করছি। একটা জিনিস আমি তোকে জিস্টে বললাম, সে কথাও এখানে লেখা আছে যে অক্টাহেড্রাল ভয়েড কতগুলো হয়, নাম্বার অফ স্ফিয়ার মানে হচ্ছে কতগুলো অ্যাটম রয়েছে, কতগুলো অ্যাটম রয়েছে তার অক্টাহেড্রাল ভয়েড হয় ততগুলো, কিন্তু টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো হয়, 2 ইন্টু নাম্বার অফ স্ফিয়ার মানে 2n, এই কথা আমি আগেই বলেছি, 3n নাম্বার অফ ভয়েড হয়, n প্লাস 2n, এটা তো আমি বললাম, কিন্তু আমাকে যদি কয়েকটা কথা আরো মনে রাখতে হবে, সেটা কি না, ভয়েডে কে থাকে, ভয়েডের জায়গাতে কে থাকতে পারে, কথাটা ভালো করে শোন, আমি এখানে লিখে দিয়েছি, দেখ একটা অ্যাটমের অনেক রকম জায়গা থাকে, একটা ইউনিট সেলের অনেক রকম জায়গা থাকে, কর্নারে থাকে, সেন্টারে থাকে, এজের সেন্টারে থাকে, এখানে ওখানে সেখানে থাকে, কিন্তু ঘটনা হচ্ছে যে অ্যানায়ন সবসময় কোথায় অকুপাই করে, অ্যানায়ন সবসময় কোথায় থাকে, দেখ অ্যানায়ন ইউজুয়ালি অকুপাই ল্যাটিস সাইড, ল্যাটিস সাইড মানে কোথায়, ল্যাটিস সাইড মানে হচ্ছে কর্নার বা ফেসের সেন্টার, হ্যাঁ, বডির সেন্টার, এসব জায়গায় থাকে, কিন্তু অ্যানায়নের সাইজ বড়, যাদের সাইজ বড় হয় তারা কিন্তু ল্যাটিস সাইডে থাকে, ল্যাটিস সাইড কাকে বলে বা ল্যাটিস পয়েন্ট কাকে বলে, এই কথা আমি আগের ক্লাসেই আমি বলেছি। আমি শুধু তোকে একটাই কথা বলবো যে ক্যাটায়ন কোথায় থাকতে পারে, ক্যাটায়ন থাকতে পারে অক্টাহেড্রাল হোলের মধ্যে অথবা টেট্রাহেড্রাল হোলের মধ্যে। তুই এখন বলবি কেন ক্যাটায়ন ওখানে থাকবে, হোলের মধ্যে কেন থাকবে, বেশ করবে অন্য জায়গায় থাকবে, এরকম কোনো ব্যাপার নয়, রাগের ব্যাপার নেই, অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি ক্যাটায়নের সাইজ ছোট, সে কোনো জায়গায় ভ্যাকেন্সি থাকলে সেই জায়গা অকুপাই করতে পারে, কিন্তু অ্যানায়নের সাইজ হয় বড়, তো ক্যাটায়ন যদি খুবই ছোট হয়, খুবই স্মল ক্যাটায়ন হয়, তখন সে টেট্রাহেড্রাল ভয়েডে থাকবে, আর কম্পারেটিভলি লার্জার যদি একটু ক্যাটায়ন হয়, লার্জার ক্যাটায়ন তুই দেখতে পাচ্ছিস যে লার্জার ক্যাটায়ন হলে কিন্তু সে অক্টাহেড্রাল ভয়েডের মধ্যে থাকবে, তো লার্জার ক্যাটায়ন হলে সে অক্টাহেড্রাল ভয়েডে, এই কথাটা তুই মনে রাখবি, রিমেম্বার, কিপ ইন মাইন্ড, সব কথা বইতে লেখা থাকে না, কিন্তু কোশ্চেনে অ্যান্সার করার সময় দরকার লাগে। তো আমি তোকে কি বলেছি, দেখ এই মাঝখানে কিন্তু একটা অক্টাহেড্রাল ভয়েড থাকে, ভয়েড থাকে, আমি তোকে কি বলেছি অক্টাহেড্রাল ভয়েড কোথায় থাকে, মনে করে দেখ, অক্টাহেড্রাল ভয়েড আমি বলেছি যে এজের সেন্টারে থাকে এবং একদম বডির সেন্টারে থাকে। তো এখন এই বিষয়টা যে কোথায় কোথায় অক্টাহেড্রাল ভয়েড আছে বা টেট্রাহেড্রাল ভয়েড কোথায় আছে এবং তার কত জায়গা অকুপাই করে রয়েছে অ্যাটম, সেই উপরে বেস করেই কিন্তু আমাদের প্রশ্নটা দেয়। প্রশ্নটায় ধর আমি বললাম যে সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়ামের সাইজ কত না 102 পিকোমিটার, তাহলে ক্লোরাইড তো সব গ্রিন গ্রিন কালারের, ক্লোরাইড তো সব থেকে যাবে, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু তুই ভালো করে দেখ তো ইয়েলো কালার গুলো কোথায় আছে, ইয়েলো কালার একটা সেন্টারে দেখতে পাচ্ছিস, আর বাকি সব এজের সেন্টারে দেখতে পাচ্ছিস, এজের সেন্টার, এই যে ধার তার সেন্টার, এই জায়গাগুলো কি অক্টাহেড্রাল ভয়েড,
তো আমি তোকে কি বললাম, আমি এই কথা বললাম যে ক্যাটায়নের সাইজ একটু বড় হলে সে অক্টাহেড্রাল ভয়েডে থাকবে। তো এই জায়গাগুলো হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড, আর ক্লোরিন হচ্ছে একদম কর্নার পয়েন্ট গুলোতে চলে গেছে, ক্লোরিন ফেসের সেন্টারে বা এইসব ল্যাটিস সাইডে চলে গেছে। ভ্যাকেন্সি জায়গাতে এজের সেন্টারে, একদম বডির সেন্টারে কে না সোডিয়াম জায়গা পেয়েছে। কিন্তু যদি সোডিয়ামের চাইতে যদি একটু ছোট সাইজের নিস, তাহলে কোথায় না টেট্রাহেড্রাল ভয়েডে। এবার টেট্রাহেড্রাল ভয়েড গুলো কোথায় থাকে না, টেট্রাহেড্রাল ভয়েড গুলো কিন্তু এক একটা কিউব যে আছে তার এমন একটা জায়গায় থাকে যে যেখান থেকে চারটে কিউবের অংশ নিয়ে কিন্তু একটা টেট্রাহেড্রাল ফর্ম করা যাবে। একটা কিউবের ভিতরকার অংশ যেখানে কিনা 8টা কিউব টাচ করে থাকবে, এরকম একটা জায়গা কোনো একটা জায়গাতে কিন্তু থাকবে। এবং জিঙ্কের সাইজটা ছোট বলে 74 কিলোমিটার, এ কোথায় থাকবে টেট্রাহেড্রাল ভয়েডে থাকবে। তাহলে আমি তোকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমি তোকে প্রুফ দেখাচ্ছি যে ক্যাটায়নের সাইজ যদি একটু বড় হয় তাহলে সে অক্টাহেড্রাল ভয়েডে থাকবে, ক্যাটায়নের সাইজ যদি ছোট হয় টেট্রাহেড্রাল ভয়েডের মধ্যে থাকবে। তুই এসব জেনে আমার কি হবে না, এসব জেনে কি হবে মানে আমি কোশ্চেনে যে অ্যান্সার করতে চলেছি তার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে, যে আমাকে কয়েকটা বিষয় আইডিয়া না ক্লিয়ার থাকলে কিন্তু আমরা সেখান থেকে কোশ্চেনে অ্যান্সার করতে পারবো না। ফর্মুলা ডিটারমিনেশন করার জন্য কিন্তু এই ধরনের দরকার। আমি তোকে একটা কোশ্চেন দেখাচ্ছি, বোর্ডসে এসেছিল এই কোশ্চেনটা, সেটা তোকে দেখাচ্ছি। কোরান্ডাম হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ওর, নিশ্চয়ই জানিস যে অ্যালুমিনিয়ামের একটা ওর, অ্যালুমিনিয়াম অক্সাইড। The oxide ion form hexagonal close packing lattice. The aluminium ions occupied 2/3 of the octahedral voids. What is the formula of the compound corundum? দেখ কোরান্ডামের ফর্মুলা কি ডিটারমিন করতে বলেছে। ইজি কোশ্চেন, সহজ কোশ্চেন, এবং তুই সহজেই এটা করতে পারবি। আমি তোকে দেখাচ্ছি যে কিভাবে এটা করা সম্ভব। এই প্রশ্নটা তুই দেখ যে ইন কোরান্ডাম oxide ions form hexagonal close packing lattice and the aluminium ions occupy 2/3 of the octahedral voids. What is the formula of the compound of chlorine? ভালো করে তুই কয়েকটা বিষয় খেয়াল করে দেখ যে এখানে কতগুলো অক্সাইড আয়ন থাকবে না, যতগুলো অক্টাহেড্রাল ভয়েড থাকবে ততগুলোই অক্সাইড আয়ন থাকবে। অক্টাহেড্রাল ভয়েড যা থাকবে অক্সাইড আয়ন তাই থাকবে, অ্যানায়ন তাই থাকবে, কারণ অ্যানায়ন গুলোই তো একটা কর্নার বা ল্যাটিস সাইডে থাকে। তো একটা অ্যালুমিনিয়াম অক্সাইডের যে ক্রিস্টাল বা কোরান্ডামে তাতে অক্টাহেড্রাল সাইড কতগুলো আছে, ধরে নিলাম এনটা আছে, অক্সাইড আয়ন কটা আছে, এনটা আছে। তাহলে অক্সাইড আয়ন এনটা, যা অক্সাইড আয়ন থাকবে, অ্যানায়ন যা থাকবে ততগুলোই অক্টাহেড্রাল ভয়েড থাকবে। তাহলে অক্টাহেড্রাল ভয়েড এন। কিন্তু অ্যালুমিনিয়াম কি অকুপাই করেছে না 2/3, মানে 2/3 অফ এন, সেখানে আছে কি অ্যালুমিনিয়াম আয়ন। আর অক্সাইড আয়নটা তো এনই আছে, অক্সাইড আয়ন তো এনই আছে। তাহলে অক্টাহেড্রাল ভয়েডের 2/3 হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন আছে, অক্সাইড আয়ন এনটা রয়েছে, এন বাদ চলে গেল, তাহলে 2:3, মানে Al2O3। এটাই হয়ে গেল তার স্ট্রাকচার, এই তার ফর্মুলা। তো আমরা যখনই কোনো এরকম ফর্মুলা বের করতে যাব, নেগেটিভ আয়নটা কতগুলো আছে আমরা ধরে নেব, যতগুলো নেগেটিভ আয়ন থাকবে ততগুলোই অক্টাহেড্রাল ভয়েড হবে, তার ডাবল হবে টেট্রাহেড্রাল ভয়েড, এবং সেখান থেকে আমরা ফর্মুলা বের করতে পারবো। ভেরি ইজি। আমি তোকে দেখালাম যে কিভাবে। আরো তোকে একটা প্রবলেম দেখাচ্ছি, তারপরে অন্য একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি। দেখ, ইন ক্রিস্টালাইন সলিড anions B are arranged in cubic close packing. দেখ হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আর কিউবিক ক্লোজ প্যাকিং। কিউবিক ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কি না এ বি টাইপের, আর কিউবিক ক্লোজ প্যাকিং এ বি সি। কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার দুজনেরই 12 এবং দুজনেই কিন্তু একই রকমের এফসিসি ক্রিস্টাল থেকেই তৈরি হয়। তো তাতে কি বলেছে না anions B are arranged in a cubic close packing structure. The cations A occupy, ভালো করে এখানটা লাইনটা পড়, cations A occupy 50% of the tetrahedral void and 50% of the octahedral void. মানে ক্যাটায়নটা কোথায় অকুপাই করেছে, টেট্রাহেড্রাল ভয়েডের 50% এবং অক্টাহেড্রাল ভয়েডের 50% অকুপাই করেছে। তো দেখ খুব ইজি ব্যাপার, কিভাবে করছি। নাম্বার অফ অ্যানায়ন আমি প্রথমেই বলেছি ধরে নেব,
এন প্রথম আমার কাজ হবে যে অ্যানায়ন কত আছে, কারণ অ্যানায়নই তো ল্যাটিস সাইডে থাকবে, বাকি তো মাঝখানে যে যা থাকবে তার তো ফর্মুলার মধ্যে আসবে না, আমাকে অ্যানায়নের আগে ধরে দিতে হবে। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো, 2nটা। অক্টাহেড্রাল ভয়েড কতগুলো, n। এইটুকু তো তুই করতেই পারবি, ইজি ব্যাপার তো। অ্যানায়ন এত আছে, টেট্রাহেড্রাল ভয়েড কত, অক্টাহেড্রাল ভয়েড কত। এবারে বলেছে 50% ক্যাটায়ন টেট্রাহেড্রাল ভয়েডের 50% আর অক্টাহেড্রাল ভয়েডেরও 50% অকুপাই করেছে। তাহলে এ আর বি তাদের যদি তুই রেশিও করিস, তাহলে এই দুটোকে অ্যাড করে দিবি, টোটাল তাহলে ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েডে কিছু কিছু আছে, অক্টাহেড্রাল ভয়েডে কিছু কিছু আছে, 2n/2 n/2 আর বি হচ্ছে n। অ্যানায়ন তো সবসময় nই বসিয়ে দিবি, তাহলে এখানে 3n/2, তাহলে 3n/2 যদি করিস তাহলে n বাদ গেল, তাহলে কি হয়ে যাবে, এটা a/b 3/2:1, তার মানে a3b2 হয়ে যাবে, তাই না? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, a3b2 এটার ফর্মুলা হবে। তো ইজি ব্যাপার, ইজি ব্যাপার। তুই এখান থেকে এরকম ভাবে ফর্মুলা বের করতে পারিস, সেগুলো বোর্ডসের কোশ্চেন। তুই এই ধরনের প্রবলেম করার জন্য একদম স্টেপটা তুই ফলো করবি। প্রথমেই ধরে নিবি যে সাপোজ এতে নাম্বার অফ অ্যানায়ন আছে এতগুলো, n/x বা যাই হোক এটা ধরে নিবি। টেট্রাহেড্রাল ভয়েড কত, ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে টেট্রা। অক্টাহেড্রাল ভয়েড কত, ওটাই। এবারে ক্যাটায়ন কত পার্সেন্ট বা কতগুলো কোথায় আছে এরকম ভাবে তোকে বলে দেবে। তো তুই অ্যানায়নটা নিচে n লিখে দিবি, কিন্তু ক্যাটায়নের সম্পর্কে তোকে ইনফরমেশন দেবে, কারণ ক্যাটায়ন গুলোই আমি প্রথমেই তোকে এই কথা বলেছি যে অ্যানায়ন ল্যাটিস সাইডে থাকে কিন্তু ক্যাটায়ন ভ্যাকেন্সিতে থাকে। তো কোথায় কত ভ্যাকেন্সিতে আছে সেটা করে তাকে অ্যাড করে ওখানে বসিয়ে দিবি। এবার রেশিও করবি, n কেটে যাবে, সবসময় কেটে যাবে। তো কেটে যাওয়ার পরে কিন্তু ফর্মুলা চলে আসবে। আমার মনে হয় না এ ধরনের, কারণ অনেকেই অসুবিধা ভোগ করে, কারণ তাহলে তারা অক্টাহেড্রাল ভয়েড টেট্রাহেড্রাল ভয়েড ভালো করে বোঝেনি, ওই জিনিসটা যাদের প্রবলেম থাকে, তো এখানেও কিন্তু অটোমেটিক্যালি সেই সমস্যাটা চলে আসে। তো আমার মনে হয় না এই ধরনের কোনো অসুবিধা হবে, আশা করছি পারবি এই বিষয়টা। এটা কিন্তু খুব পপুলার কোশ্চেন এবং এরকম সবসময় দেয়। তো এখানেও দেখতে পাচ্ছিস যে a3b2 এরকম ফর্মুলাটা বেরিয়েছে, আমি এখানে করে রেখেছি। এবার দেখ যে আমি তোকে আগেই বলেছি একটা কথা, যে অক্টাহেড্রাল ভয়েড কতগুলো থাকে, টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো থাকে, সিসিপি বা এফসিসি স্ট্রাকচার একই স্ট্রাকচার কতগুলো থাকে সে কথা আমি অলরেডি তোকে বলেছি। তবুও তুই ভালো করে একবার লক্ষ্য করে দেখ যে এটা হচ্ছে তোর কি না একটা এফসিসি স্ট্রাকচার। এফসিসি কেন, কর্নারে রয়েছে আর প্রত্যেকটা ফেসের সেন্টারে রয়েছে, ভালো করে দেখ সবকটা ফেসের সেন্টার। এটা একটা ইউনিট সেল, প্রত্যেকটা কর্নারে তুই 8টা কর্নারে পাচ্ছিস, 6টা ফেসের সেন্টারে পাচ্ছিস। এবারে এতে আমি দেখবো যে কোথায় কোথায় টেট্রাহেড্রাল ভয়েড আছে, কোথায় কোথায় অক্টাহেড্রাল, ছবিতে পরিষ্কারভাবে আমি দেখে নেবো যে কোথায় কোথায় টেট্রাহেড্রাল ভয়েড আছে, কোন কোন জায়গায় অক্টাহেড্রাল ভয়েড। একে তুই 8টা ভাগে, এটা তো 8টা রয়েছে, 8টা, একে তুই 8 ভাগে ভাগ করে নিবি, একে তুই 8টা ভাগে ভাগ করে নিবি। তো 8টা ভাগে তুই যেই ভাগ করবি, দেখ প্রত্যেকটা যে পার্ট, প্রত্যেকটা যে ভাগ, ধর এই একটা পার্ট তুই আলাদা করে নিবি। এটা টেট্রাহেড্রাল কিরকম দেখতে হবে না, এমন একটা ভয়েড তুই তার মাঝখানে পেয়ে যাবি না, যেটার চারিধারে তুই 4টে অ্যাটম পাবি, এরকম 4টে অ্যাটম পাবি। টেট্রাহেড্রাল মানে এরকম টাইপের দেখতে হয়, এই জিনিসটাকে বলে টেট্রাহেড্রাল, এরকম জিনিসটাকে বলে টেট্রাহেড্রাল। তো তুই এখানে দেখ যে এরকম একটা টেট্রাহেড্রালের মতো তুই দেখতে পাচ্ছিস। প্রত্যেকটা যে আটটা যে কিউব, তার প্রত্যেকটা কিউবের মাঝখানে, এটা একটা বড় কিউব ছিল, তার থেকে যে পার্ট আলাদা করেছিস, তার প্রত্যেকটা অংশে ছোট ছোট পার্টে একটা করে তুই টেট্রাহেড্রাল ভয়েড তুই পাবি। এই অংশটা পেলি তো, এই অংশটার মধ্যে একটা টেট্রাহেড্রাল ভয়েড পাবি, তুই 8টা টেট্রাহেড্রাল ভয়েড পাবি এই টোটাল। হ্যাঁ 8টা, মানে 8টা, এই দেখ এই হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড, এই হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড, এর মধ্যে তুই একটা টেট্রাহেড্রাল ভয়েড পাবি। এই যে অংশ টেট্রাহেড্রালের মধ্যে দেখতে হলো, তাহলে 8টা যদি কিউব হয়, 8টা যদি পার্ট হয়, তাহলে 8টার মধ্যে তুই 8টা পাবি। তো এফসিসিতে একটা কিউব মানে একটা টেট্রাহেড্রাল ভয়েড, একটা কিউব মানে একটা টেট্রাহেড্রাল ভয়েড, তাহলে 8টা কিউব মানে তো 8টা টেট্রাহেড্রাল ভয়েড। কিন্তু এফসিসিতে কটা অ্যাটম থাকে, 8টা কিউব মানে 8টা টেট্রাহেড্রাল ভয়েড, ইজি হিসাব, 8টা কিউব 8টা টেট্রাহেড্রাল ভয়েড। তো এফসিসিতে কটা অ্যাটম থাকে,
এফসিতে 4টে অ্যাটম থাকে, সবসময় আমরা জানি যে এফসিসিতে 4টে অ্যাটম থাকে। এখানে দেখ পরিষ্কার করে সব জিনিস বলা আছে, এমন কিছু অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই। এটা যদি তুই দেখিস তাহলে কটা অ্যাটম থাকে, তুই বল 4টে অ্যাটম থাকে এফসিসিতে, আমরা অলরেডি হিসাব করেছি। তো 4টে অ্যাটম 8টা অক্টাটাল ভয়েড, তো হিসাবটা পরিষ্কার যে যা অ্যাটম থাকছে তার ডাবল কিন্তু তোর থাকছে কিন্তু অক্টাটাল ভয়েড। তো এখান থেকে পরিষ্কারভাবে তুই যদি এনটা অ্যাটম থাকে তাহলে 2nটা, তাহলে 4টে থাকলে 8টা, এরকম করেই তো ওখানে ভয়েড গুলো চলে আসছে। তো ইজি ব্যাপার। এখান থেকে অক্টাটাল ভয়েড যখন তুই হিসাব করতে যাবি তখন আমি তোকে দেখাচ্ছি এজের সেন্টার। এজ মানে এই যে ধারগুলো রয়েছে না, এই যে ধারগুলো, এই যে ধার এর সেন্টারে, এই যে ধারগুলো রয়েছে এর সেন্টারে, এরকম জায়গায় কিন্তু অক্টাটাল ভয়েড। আর মাঝখানে, একদম মাঝখানে দেখ, এটা মাঝখানে তুই দেখতে পাচ্ছিস, একদম মাঝখানে দেখ, মানে ওর চারিধারে 6টা অ্যাটম থাকবে, 6টা অ্যাটম চারিধারে, তার মাঝখানে একটা গ্যাপ থাকবে। তো তুই দেখ 6টা অ্যাটম দেখতে পাচ্ছিস কিনা, দেখ পরিষ্কার তুই 6টা অ্যাটম দেখতে পাচ্ছিস, কারণ আমি তোকে বলছি যে পরিষ্কার তুই 1 2 3 4, এই উপরের দিকে একটা আছে, এইটা কিন্তু নয়, উপরের দিকে একটা আছে এইটা, এবং এই নিচের দিকে একটা অ্যাটম আছে এইটা। তো এইটা পিছনের দিকে আছে, এই অ্যাটমটা পিছনের দিকে, এই অ্যাটমটা সামনের দিকে, ওটা ওর সাথে গুলিয়ে ফেলে হবে না। তো এখানে কিন্তু এইখানে একটা অক্টাটাল ভয়েড আছে, একদম সেন্টারে একটা অক্টাটাল ভয়েড আছে, এটা নো ডাউট একটা অক্টাটাল ভয়েড, একটা সেন্টারে চলে গেল। বাকি তুই দেখতে পাবি যে অক্টাটাল ভয়েড এজগুলোর সেন্টারে তুই অক্টাটাল ভয়েড দেখতে পাবি, কিন্তু সেই অক্টাটাল ভয়েড কিন্তু অন্যের কন্ট্রিবিউশনে থাকবে, 4টে কিউবের কন্ট্রিবিউশন থাকবে। ধর এই একটা অক্টাটাল ভয়েড, এই একটা, এটা এজের সেন্টারে আছে, দেখ এই এজ তার সেন্টারে রয়েছে। তো এইখানে তো এই কিউবের মধ্যে দুটো অ্যাটম নিয়েছে, আর অন্য কিউব থেকেও তো সে ধার করেছে, এই অ্যাটমগুলো ওই কিউবের নয়, অন্য কিউবের। তো সেই জন্য এই যে অক্টাটাল ভয়েডটা, সে কিন্তু অন্যেরও কন্ট্রিবিউশনে ওই অক্টাটাল ভয়েডটা থাকে। এবং একটা এজের থাকলে, একটা এজ, এই দেখ একটা এজ থাকলে দেখ 4টে একসাথে জুড়ে দিলাম, এই দেখ এই ডান দিকে ছবিটা দেখ, এখানে এজটা মানে 4টে ওরকম জোড়া জায়গা থাকবে, মানে ওই অক্টাটাল ভয়েডটা কিন্তু আরো 4টে কিউবের অক্টাটাল ভয়েড। তাহলে একটার মধ্যে কিন্তু ওটা হয়ে যাবে 1/4। তো অক্টাটাল ভয়েড পার ইউনিট সেল হবে কিরকম না, 12টা এজ, তার প্রত্যেকটার একটা কিউবের মধ্যে 1/4 করে, কিন্তু সেন্টারে যেটা আছে একটাই আছে, তার মানে 4টে। তো এফসিসি তে কটা অ্যাটম থাকে, 4টে অ্যাটম থাকে, আর ভয়েডও পাচ্ছি 4টে। তার মানে অটোমেটিক্যালি অক্টাটাল ভয়েড কিন্তু যতগুলো অ্যাটম থাকছে ততগুলোই থাকছে। আমি বারে বারে তোকে হিসাব করে দেখাচ্ছি, যে কোনো ভাবেই তুই হিসাব কর, তোর কোনো অসুবিধা হবে না, তুই এটা বুঝতে পারবি যে টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল ভয়েড কোথায় থাকে। একদম পরিষ্কার পিকচারের মতো তোর চোখের সামনে চলে আসবে যে কোথায় অক্টাহেড্রাল ভয়েড, কোথায় টেট্রাহেড্রাল ভয়েড। তোকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয়, তুই ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারবি। ওরকম ভাবে হালকা হালকা বুঝে কিন্তু এখানে অ্যান্সার করা যাবে। এখন আমি তোকে যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। প্যাকিং এফিসিয়েন্সি মানে দেখ, প্যাকিং এফিসিয়েন্সি মানে হচ্ছে যে দেখ, আমি 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 তোকে একটা জিনিস বলি, সেটা তুই শোন একটু, তাহলে বুঝতে পারবি। অ্যাকচুয়ালি একটা একটা যে কিউব, ধর একটা কিউবিক অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এরকম একটা কিউব রয়েছে, তো তার এখানে 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 এসব জায়গায় অ্যাটমগুলো রয়েছে। তাছাড়াও তো ভিতরে কিছু কিছু ফাঁকা জায়গা আছে, পুরো জায়গাটা তো কখনো ভর্তি হতে পারে না, কিছু না কিছু ফাঁকা জায়গা তো থাকবেই। তো আমার কাছে এটাই বক্তব্য যে কতখানি কিউবের জায়গা রয়েছে আর কতখানি ফাঁকা জায়গা রয়েছে তার রেশিও, মানে কতখানি অকুপায়েড এবং কতখানি অ্যাভেলেবেল, অকুপায়েড বাই অ্যাভেলেবেল ইনটু 100। আমি একটা অন্য স্লাইড থেকে আমি তোকে বোঝাচ্ছি, এই জিনিসটা এখানে একটু ডিফিকাল্ট করে লেখা আছে, আমি সেই জন্য অন্য একটা স্লাইডে একটু
1 মিনিট আমাকে সময় দে, আমি অন্য একটা জায়গা থেকে আমি বলছি। আমি অন্য একটা জায়গা আর একটু ইজি করে করেছিলাম, এটাতে আমি দেখছিলাম যে একটু ডিফিকাল্ট হয়ে রয়েছে। সলিড তো এখানে এখানে আমি এটার মধ্যে আমাকে সামনে আছে প্যাকিং এফিসিয়েন্সি বের করা। চেঞ্জ করেছি, আচ্ছা আমি তোকে এখানে প্যাকিং এফিসিয়েন্সি ব্যাপারটা এটা একটু ইজি করে লেখা রয়েছে, আমি ওটা নিয়ে পরে বলবো, কিন্তু আমি প্যাকিং এফিসিয়েন্সির ব্যাপারটা ক্রিস্টালের এখান থেকে আগে বলি, তারপরে আমি ওখানে দেখাচ্ছি। তো এখন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি তোকে বলেছি যে প্যাকিং এফিসিয়েন্সি বলতে কি বোঝায়। এখন দেখ, আমি নানান রকমের ক্রিস্টালের কথা বলেছি, কিভাবে কিভাবে অ্যাটমগুলো অ্যারেঞ্জমেন্টে থাকে, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে যেভাবেই অ্যারেঞ্জমেন্টে থাকুক না কেন, তার মধ্যে কিন্তু কোনো না কোনো ফাঁকা জায়গা কিন্তু অবশ্যই থাকবে। যে কোনো দিক থেকে তুই দেখিস না কেন, তার কিছু না কিছু ফাঁকা জায়গা বা ভ্যাকেন্সি অবশ্যই থাকবে। এটা স্বাভাবিক ব্যাপার, যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকুক, এ বি অ্যারেঞ্জমেন্ট থাকুক, এ অ্যারেঞ্জমেন্ট থাকুক, এ বি সি অ্যারেঞ্জমেন্ট থাকুক, কারণ এগুলো তো স্পেরিক্যাল। তো তুমি যেরকম ভাবেই বসাও না কেন, এই রকম জায়গায় এরকম জায়গায় কিছু না কিছু ফাঁকা জায়গা থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তখন এই যে ফাঁকা জায়গা, যেটা কিনা ভ্যাকেন্ট স্পেস, তাকেই বলে ভয়েড। তো আমরা টেট্রাহেড্রাল ভয়েড এবং অক্টাহেড্রাল ভয়েড এর কথা বলেছি। তো এই যে ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েড মানে 4টে অ্যাটমের মাঝখানে যে ভয়েড থাকে, বা অক্টাহেড্রাল ভয়েড 6টা অ্যাটমের মাঝখানে যে ভয়েড থাকে। তাহলে এই ভয়েড গুলো কিন্তু ওই ক্রিস্টালের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভয়েড মানে ফাঁকা জায়গা। তাহলে যতখানি জায়গা অ্যাভেলেবেল, ততখানি জায়গা অকুপাই করে থাকছে না অ্যাটমগুলো, তার কিছু কম জায়গা অকুপাই করে থাকছে। তো প্যাকিং এফিসিয়েন্সি বলতে কি বোঝায়, দেখ নিচে দেখ, the percentage of total space filled by the particles is called packing efficiency. টোটাল যা স্পেস রয়েছে তার যতটা পার্টিকেল গুলো অকুপাই করে থাকে, তাকেই বলে প্যাকিং এফিসিয়েন্সি। তো কিরকম না, আমি তোকে আরো ডিটেলে যাচ্ছি। প্যাকিং এফিসিয়েন্সি দেখ, যে একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার আছে, কথাটা আমার ভালো করে শোন, এই হিসাব পরীক্ষায় দেয় এবং অঙ্ক করতে গেলে আমাদের লাগবে। তো একটা কিউবে কটা অ্যাটম থাকে? সিম্পল কিউবে আজকেই বলেছি একটা অ্যাটম থাকে। তো একটা অ্যাটম থাকে, কিন্তু তার মিলিতভাবে কর্নার গুলো মিলিয়ে কতগুলো অ্যাটম থাকে? 8টা। তার একটা অ্যাটমের মধ্যে একটাই পার্ট থাকে। তো যদি একটা অ্যাটম থাকে, আমরা প্রত্যেকটা অ্যাটমকে যদি আমরা স্পিয়ার হিসাবে কনসিডার করি, একটা স্পিয়ার হিসাবে কনসিডার করা, তো তার রেডিয়াস, ধর এই রেডিয়াস, একটা স্পিয়ারের রেডিয়াস হচ্ছে কত, ধরে নে আর। তাহলে এজ লেন্থ মানে এইখান থেকে এই পর্যন্ত লেন্থ, এজ লেন্থ কত হবে? 2r। তার মানে আমি কি লিখতে পারি, একটা অ্যাটম যদি এখানে থাকে, তার ভলিউম কত হবে? কারণ স্পেরিক্যাল ধরেছি, তাহলে এখানে কটা অ্যাটম আছে? একটা অ্যাটম আছে, তাহলে তার জন্য তার ভলিউম কত হবে? 4/3 πr3। তাহলে এতখানি জায়গা দখল করে রাখবে অ্যাটম, কিন্তু অ্যাভেলেবেল স্পেস কতটা রয়েছে? এজ লেন্থ তো আমি বলেছি যে এখানে যেহেতু
এ মানে এটা আর এটা আর মানে এ ইকুয়ালস টু 2r, এ ইকুয়ালস টু 2r, ইজি ব্যাপার। তাহলে এ ইকুয়ালস টু যদি 2r হয় তাহলে এই পুরো ইউনিট সেলটার যে ভলিউম অফ দা ইউনিট সেল কত হবে? a কিউব লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট 2r হোল কিউব মানে 8r কিউব। তাহলে দখল করে রয়েছে 4/3 পাই আর কিউব। তাহলে আমার প্যাকিং এফিসিয়েন্সি মানে কি? কতখানি জায়গা দখল করেছে, কটা অ্যাটম আছে? একটা অ্যাটম আছে, ডিভাইডেড বাই কতখানি জায়গা অ্যাভেলেবেল। তাহলে আমি কি করব? 4/3 পাই আর কিউব কে প্যাকিং এফিসিয়েন্সি আছে কি 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 8r কিউব। ইজি ব্যাপার। কতটা জায়গা দখল করেছে ডিভাইডেড বাই কতটা জায়গা আমার আছে ওখানে। তো 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 8r কিউব ইনটু 100। তাহলে হিসাবটা করো, হিসাবটা করলেই বুঝতে পারবে যে প্যাকিং এফিসিয়েন্সি এখান থেকে আর কিউব বাদ হয়ে যাবে, 842 হয়ে যাবে। তাহলে পাই বাই 6 ইনটু 100। তাহলে যদি করি তাহলে এখানে হিসাবে 52.36%। এই কথার মানে কি? এই কথার মানে কি? মানে টোটাল যদি কিউবটার ভলিউম যদি 100% আমরা কনসিডার করি তাহলে 52.4% অ্যাটম অকুপাই করে রয়েছে, বাকি জায়গা ফাঁকা রয়েছে। এই কথা বুঝেছিস না বুঝিস? সবাইকে জিজ্ঞাসা করছি, এখানে যারা আছিস, পৌলমীশ, সৃজা, পরমাস, মনিকা, ত্রিপর্ণা, মনিকা বল, বলবি না? ভালো কথা। তো আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে একটা দেখ, আরেকবার কোনো অসুবিধা হলে আরেকবার দেখ তুই, ইজি ব্যাপার। যে একটা সিম্পল কিউবে কটা অ্যাটম থাকে? একটা অ্যাটম থাকে, তার ভলিউম কত? 4/3 পাই আর কিউব। এই হিসাবটা কিন্তু একেবারে ইজি হয়ে গেল, কারণ যখন ফেস সেন্টারে যখন তুই করবি 4টে অ্যাটম থাকে তখন তুই 4 ইনটু 4/3 পাই আর কিউব করে দিবি। বডি সেন্টারে 2টো অ্যাটম থাকে তখন কতটা অকুপাই করে রয়েছে এখন সেই ব্যাপারটা কিন্তু ইজি ভাবে বেরিয়ে যাবে। আমরা সিম্পল কিউবে করছি, বডি সেন্টার বা ফেস সেন্টারে আমরা করতে পারবো। তো কতখানি অ্যাটম দখল করে রয়েছে 4/3 পাই আর কিউব। তো ওটার ভলিউম কত, কিউবটার ভলিউম কত? এক একটা সাইড হচ্ছে 2r, তাহলে তার কিউব 8r কিউব। 4/3 পাই আর কিউব ডিভাইড বাই 8r কিউব ইনটু 100। সিম্পলিফাই করলে 52.36 মানে 52.4% আসছে প্যাকিং এফিসিয়েন্সি। মানে ফাঁকা জায়গা কতটা? 47.6। এটা বের করতে দিতে পারি, হিসাব করে বের করবে, কোনো অসুবিধার কিছু নেই। প্যাকিং এফিসিয়েন্সি বলতে কি বোঝায় সেটা বোঝা গেল। কিন্তু এবারে আমরা সিসিপি বা এইচসিপি বা ফেস সেন্টার যাই হোক না কেন সবই একই জিনিস, তার যদি বের করি তাহলে তখন কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? তুই যখন কিউবিক বের করছিস তখন সাইডের অ্যাটমগুলো টাচ করেছিল, তাই a = 2r লিখে দিয়েছিস। কিন্তু ভালো করে তুই খেয়াল করে দেখ যে যখন তুই ফেস সেন্টার অ্যাটম ধরবি তখন কিন্তু সাইডের অ্যাটমগুলো টাচ করেনি, ডায়াগোনাল সাইডে যে ডায়াগোনাল সেই বরাবর অ্যাটমগুলো টাচ করে রয়েছে। তো এখানে কিন্তু জটিলতা অ্যারাইজ করবে, কারণ a = 2r তুই লিখতে পারবি না। কারণ এইটা যদি r হয় আর এটা যদি r হয় তাহলে এই পুরোটা যদি a হয় তাহলে a = 2r তুই কি করে লিখবি? মাঝখানে তো গ্যাপ রয়েছে, তো লিখতে পারবি না। কিন্তু এই বরাবর যদি তুই আসিস, এই ডায়াগোনালটা কিন্তু কত? ডায়াগোনালটা ভেরি গুড 4r, এটা r, এইটা আবার 2r, আবার এটা r। তাহলে ডায়াগোনালটা দিয়ে আমাকে বের করতে হবে যে এর সাথে আর এর রিলেশনশিপটা কি। না হলে তো আমি অ্যাটমের ভলিউমটা আর দিয়ে বের করছি
আর এখানেও আর দিয়ে বের করতে হবে, এখানে এ দিয়ে বের করলে হবে না, আর এর সাথে আর মানে কাটাকুটি যাবে না। তো আমরা ফেস ডায়াগোনালি এরা টাচ করে থাকি। তো ফেস ডায়াগোনালি ধর আমি আমি এরকম ভাবে একটা ফেস ডায়াগোনাল লিখলাম, তাহলে এসি ইকুয়ালস টু কি হলো, মানে যেটা বি বলে যেটা লেন্থ ধরেছি, বি বলে যেটা লেন্থ ধরেছি, ইজি ব্যাপার, তাই বি বলে লেন্থ ধরেছি, বি ইকুয়ালস টু 4r। তো বি ইকুয়ালস যদি 4r হয় তাহলে এজ লেন্থ আমার বিসি বের করতে হবে, এইটা বের করতে হবে। তো পাইথাগোরাস থিওরেমে আমরা এটাকে ট্রায়াঙ্গেল হিসাবে ধরে নিলাম, তাহলে এটাকে ট্রায়াঙ্গেল হিসাবে এবিসি, তাহলে এসি স্কয়ার ইকুয়ালস টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, সো ইজি। এবি এসি স্কয়ার ইকুয়ালস টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার হয়ে গেল। তো এখান থেকে আমরা বি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার, এই লেন্থটাও এ, এটাও এ, দুটোই এ, এই পোরশনটা এটাও এ যেরকম এটাও সেরকম এ, তাহলে বি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তো খুব স্বাভাবিকভাবে বি স্কয়ার ইকুয়ালস টু 2a স্কয়ার। এখন বি বি মানে আমি জানি বি মানে 4r, তাহলে রিলেশনশিপটা কি বেরিয়ে গেল না, বি মানে যদি 4r হয় তাহলে a ইকুয়ালস টু হবে 4r বাই √2, 4r বাই √2, a ইকুয়ালস টু বের করে b ইকুয়ালস টু √2a, তাহলে ওটা ইকুয়ালস টু 4r, তাহলে a ইকুয়ালস টু 4r বাই √2। এবারে যখন আমি কিউব a কিউব করতে যাব তখন আমি a কিউবের বদলে 4r বাই √2 তার কিউব করব। দেখ ইজি ব্যাপার, যে ফেস সেন্টারে a বাই 4r বাই √2, a ইকুয়ালস টু 2√2, তাকে যদি কিউব করি তাহলে 2√2 আর তার হোল কিউব, মানে সেখান থেকে পেয়ে যাব, কাটাকুটি আবার করছি না। কিন্তু আমার এখানে কটা অ্যাটম আছে, চারটে, ফেস সেন্টার তো চারটে, তাহলে চারটে তার ভলিউম কত হবে, 4 × 4 থার্ড পাই আর কিউব, 4 × 4 থার্ড পাই আর কিউব। এবারে কতগুলো ভলিউম অফ দা স্ফিয়ার হচ্ছে 16/3 পাই আর কিউব, উপরেরটা এটা ভলিউম অফ দা 4 স্ফিয়ার 4, তাহলে হ্যাঁ উপরে ওটা কেটে যাবে, ভলিউম অফ অকুপাইড বাই 4 এইটা উপরে বসিয়ে দেবো, ডিভাইডেড বাই এইটাকে বসাবো ইনটু 100, ব্যাস। এবারে কাটাকুটি চলে যাবে, দেখ ইজি ব্যাপার, এখানে 16/3 পাই আর কিউব আর 2√2 আর কিউব, তাহলে সেখান থেকে 16টা বাদ হয়ে যাবে এবং সেখান থেকে পেয়ে যাচ্ছিস তোর কি 74%, 74% হবে। আজকে যদি তোকে কেউ জিজ্ঞাসা করে যে সিম্পল কিউবিক ইউনিট সেল সেটা বেশি স্টেবল নাকি বেস সেন্টার বেশি স্টেবল, বেস সেন্টার বেশি স্টেবল। যত কম ভ্যাকেন্সি থাকবে, যত অকুপাইড বেশি থাকবে, ভ্যাকেন্সি যত কম থাকবে, ততই কিন্তু সেই স্ট্রাকচারটা কিন্তু বেশি স্টেবল হবে। এখানে 74% তার অকুপেন্সি, ওটাতে কিন্তু ছিল কত 52.4%, এরকম ধরনের 53% এর অ্যারাউন্ড আর কি, 52.5% এর কাছাকাছি। তো আমরা এখান থেকে প্যাকিং এফিসিয়েন্সি বের করতে পারলাম। এটা এইচসিপি বা সিসিপি বা ফেস সেন্টার যাই বলুক না কেন, তাতে এই থিওরি দিয়ে এইভাবে আমি বের করছি। ইজ ইট ক্লিয়ার? পাইথাগোরাসের থিওরেম ইউজ করে আমরা খুব সহজেই বের করতে পারি। এইসব পরীক্ষায় করতে দেয়, কিন্তু একেবারেই মুখস্থের মতো কোনো ব্যাপার নেই, জাস্ট সিম্পলি ট্রায়াঙ্গেলটা করে সেখান থেকে তুই ইজিলি বের করতে পারবি এবং অ্যান্সার তো তোর জানাই আছে 74% বেরোবে, ন্যাচারালি তুই ভুল গেলেও তুই বুঝতে পারবি। এবারে আমরা বডি সেন্টারটা করি। এটা যখন ফেস ডায়াগোনাল বরাবর 4r চলে এলো, বডি সেন্টারে কিন্তু কি বডি সেন্টারে থাকবে। তো আমি বডি ডায়াগোনাল মানে বডির একটা কর্নার থেকে আমি দেখাচ্ছি বডি সেন্টার করব। বডি সেন্টার খুব মজাদার ব্যাপার, বডির সেন্টারে টাচ করে রয়েছে, দুই কর্নারের সাথে বডি সেন্টারে। তো ওই বরাবর কিন্তু 4r হবে জিনিসটা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে বডি সেন্টার যখন করতে যাবো। তাহলে আরটা কিন্তু এই দেখ এ এফ, মানে সামনের দিকের এফ আর পিছনের দিকের এ, বডি ডায়াগোনাল কি রকম সামনে থেকে পিছনের দিকে। তো এটা কিন্তু টোটাল 4r হবে। এই আইডিয়াটা কিন্তু এখানে থাকলেই এজ লেন্থের সাথে আমরা রিলেশনশিপটা বের করতে পারবো, এর সাথে রিলেশনশিপটা আমি করে দেখাচ্ছি তোকে। তো এখানে কিন্তু
আমি ধরে নিলাম এ ইকুয়াল টু সি, যেটা ওটা ইকুয়াল টু 4r, কারণ ডায়াগোনাল বরাবর টাচ করে, কোন বরাবর টাচ করে আছে দেখতে হবে। সিম্পল কিউবিক হচ্ছে এজ বরাবর টাচ করে রয়েছে, ধার বরাবর, সেই জন্য এটা a ইকুয়াল টু 2r হয়ে গেছে। ফেস সেন্টার ফেসের সেন্টার বরাবর টাচ করে, বডি সেন্টার বডি ডায়াগোনাল বরাবর টাচ করে, এটাই জাস্ট, এমন কিছু কঠিন ব্যাপার না। তাহলে বডি ডায়াগোনাল হচ্ছে সি, এখানে একটা ফেস ডায়াগোনাল টেনে নিলাম বি, ফেস ডায়াগোনাল টানলাম। তো আমরা এই ভ্যালুগুলো দিয়ে আমরা এটা কতটা সেটা বের করব, কারণ এ কে আর এর ফর্মে নিয়ে যায়, এটাই হচ্ছে আমাদের কাজ। তো সেটা করতে চাইলে কি হবে না, দেখ আমি প্রথমে একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, দেখ ই এফ ডি, ইএফডি নিচে যে গ্রিন কালার যেটা পার্ট করা রয়েছে, একদম ইজি ব্যাপার, ইএফডি। এখান থেকে কি পাচ্ছি, পাইথাগোরাস থিওরেম ইউজ করে এফডি স্কয়ার ইকুয়ালস টু ইএফ স্কয়ার প্লাস ইডি স্কয়ার পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা পাচ্ছি ইডি, এটাকে বি স্কয়ার ইকুয়ালস টু ওই ডায়াগোনাল ফেস ডায়াগোনালটা বি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার মানে 2a স্কয়ার, মানে বি ইকুয়ালস টু √2a। বিটা পেয়ে গেলে সুবিধা হবে কি, আমি ওইখানে আবার পিথাগোরাসটা অ্যাপ্লাই করতে পারবো উপরে, এএফডি, এএফডি এই ট্রায়াঙ্গেলটা ইউজ করতে পারবো, তাহলে এই ডায়াগোনালটা দরকার, একদম 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 ওটা দিয়ে আমরা এখন এখন এই ট্রায়াঙ্গেলটা ইউজ করছি। তো a ইকুয়ালস টু 4r, b ইকুয়ালস টু √2a অলরেডি পেয়ে গেছি, তাহলে AFD এই ট্রায়াঙ্গেলটা ইউজ করছি, AF স্কয়ার ইকুয়ালস টু AD স্কয়ার প্লাস FD স্কয়ার, C স্কয়ার A স্কয়ার প্লাস B স্কয়ার, তাহলে C স্কয়ার ইকুয়ালস টু A2a স্কয়ার মানে 3a স্কয়ার হয়ে গেল, C ইকুয়ালস টু √3a বের হলো, C তো বডি ডায়াগোনাল, তাহলে √3a ইকুয়ালস টু কিন্তু 4r, তার মানে a ইকুয়ালস টু 4/√3, 4r/√3, ব্যাস এইটাই বেরিয়ে গেলেই তো হয়ে গেল। এটা বেরিয়ে গেলে তো আর কিছুই ব্যাপার নেই, a ইকুয়ালস টু 4r/√3, এটা যে বেরিয়ে গেল আমাদের কাজটা অনেক সিম্পল হয়ে গেল, ইজি হয়ে গেল। তো এতে কটা অ্যাটম থাকে, দুটো অ্যাটম থাকে, তো দুটো অ্যাটমের ভলিউম কত, 2 × 4r/r কি, দুটো অ্যাটমের এখানে ইউনিট সেলের ভলিউমটা পেয়ে যাচ্ছি 4r/√3 তার হোল কিউব। এবারে দুটো অ্যাটম আছে, তার ভলিউম 2 × 4r/r কিউব। তো উপরে 2 × 4r/r কিউব লিখবো, নিচে 4r/√3 তার হোল কিউব লিখবো। তো লিখে এখানে যদি আমি করি, রেশিও করি, তাহলে দেখ কত ইজি প্রসেসে করা রয়েছে, এবং আমি তোকে এটা শেয়ার করবো, আমি পাঠিয়ে দেবো, এবং এখান থেকে এই মেথডে তুই করবি পরীক্ষার সময়, তাহলে বইতেও একদম করা রয়েছে, কিন্তু জাস্ট তুই দেখলেই বুঝতে পারবি তো পার্থক্যটা, জটিলতা অনেক কমানো হয়েছে, সহজেই বুঝতে পারবি। এবার এখানে কাটাকুটি করে এখানে চলে আছে 68%, এন্ড এক্স্যাক্টলি সো সেটাই হওয়া উচিত ছিল, কারণ বডি সেন্টারে কটা অ্যাটম থাকে, বডি সেন্টারে দুটো অ্যাটম থাকে, ফেস সেন্টারে 4টে অ্যাটম থাকে, মানে 74% বেরিয়েছিল, বডি সেন্টারে দুটো অ্যাটম থাকে। তো 68% খুব ইন্টারেস্টিং ব্যাপার যে প্যাকিং এফিসিয়েন্সি কিন্তু 68%, 32% এমটি স্পেস। তো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, বললাম যে এফিসিয়েন্সি বা প্যাকিং এফিসিয়েন্সিটা আমরা কিভাবে বের করতে পারি। প্যাকিং এফিসিয়েন্সি আর কিছুই না, একটা ইউনিট সেলে টোটাল যা ভলিউম থাকে তার কতখানি পার্ট অ্যাটমগুলো অকুপাই করে রাখে, এটাই হচ্ছে তার ভ্যালুটা, এবং সেটা এইচসিপি বা সিসিপি বা সেন্টার, বডি সেন্টার, সিম্পল কিউবিক সকলেরই আমি বের করে দেখালাম, এবং পরীক্ষার সময় আমাদের এগুলো আসলে আমরা এরকম পাবো। ফেস সেন্টার আর বডি, সিম্পল কিউবিক তো দেয় না, ফেস সেন্টার বা বডি সেন্টার এই দুটোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় পড়ে। তো জাস্ট অসুবিধার কিছু নেই, আমি বললাম। তো প্যাকিং এফিসিয়েন্সি আমরা বুঝলাম, এরপর কি না ক্যালকুলেশন সেল ডাইমেনশন, মানে কি না একটা যে
ইউনিট সেল, তাতে কতগুলো অ্যাটম থাকবে, তার ভলিউম কত হবে, এসব তো বুঝলাম, কিন্তু তার ডেনসিটি কত হবে? কারণ ডেনসিটিতে শুধুমাত্র ভলিউম আছে তা নয়, ডেনসিটির মধ্যে মাস এবং ভলিউম দুটো আছে। তো আমরা সেই জন্যে এজ লেন্থ বের করব, নাম্বার অফ অ্যাটমস এটা জানবো, তারপরে কি করব না ডেনসিটি অফ দ্য সলিড বের করব। এখানেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কনক্লুশন আমরা ড্র করব। আমাদের জানার দরকার যে টোটাল কত ভলিউমের মধ্যে ওই অ্যাটম আছে, এবং অ্যাটমের মাস জানার দরকার। ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে হচ্ছে মাস পার ইউনিট ভলিউম। তো ভলিউম তো আমরা পেয়েই যাচ্ছি এখান থেকে, কিউবের ভলিউম, কিন্তু মাসটা আমার এখানে জানার দরকার পড়ছে। তো কিভাবে ব্যাপারটা করছি তুই দেখ, ইজি ব্যাপার, যে সেল ডাইমেনশন। এখন আমরা যেটা বলছি, আগেও ধরেছিলাম যে এজ লেন্থ হচ্ছে এ, জেড হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, মানে জেড এর ভ্যালু 1 হবে সিম্পল কিউবিক হলে, জেড এর ভ্যালু 2 হবে বিসিসি হলে, জেড এর ভ্যালু 3 হবে, না 3 না সরি 4 হবে এফসিসি হলে। এবারে এবারে একটা কথা একটু বুঝতে হবে এখানে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সিলেবাসে শুধু কিউবিক ইউনিট সেলটা নিয়েই আছে। সেই জন্য আমরা ওইখানে 7 রকমের ক্রিস্টাল সিস্টেম পড়েছিলাম, টেট্রাগোনাল, রম্বোহেড্রাল, ট্রাইক্লিনিক, মনোক্লিনিক, এসব কিন্তু আমরা ধরছি না। আমরা সবসময় এ বলেই ধরছি, আমরা এ বি সি আলাদা লেন ধরছি না, কারণ আমরা সিম্পল কিউবিক ধরছি। আজকে যদি একটা অর্থরম্বিক ধরতিস, তাহলে অর্থরম্বিকের কি হতো? তার তো আর এ কিউব করতে পারতিস না, তার এ ইন্টু বি ইন্টু সি করতে হতো। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তো আমরা সেই জন্য এখানে যা কিছু হিসাব সব সিম্পল কিউবিকের জন্য করছি, আমাদের সিলেবাসে অত কিছু নেই। এখন তুই বলি আমি পড়বো, এখন পড়ার কোনো দরকার নেই, এমনিতেই সিলেবাস অনেক বড়। তারপরে তুই সিম্পল কিউবিকের জন্য ওগুলোতে আরো কঠিন কঠিন ফর্মুলা এবং আরো জটিলতা অনেক বেশি আছে। এবং তুই ভালো করে একটা জিনিস চিন্তা করে দেখ, যে তুই যখন বলছিস যে এরকম ধর একটা বডি ডায়াগোনাল, তার এইখানটা আছে, এইখানটা আছে, এইখানটা আছে, তো এখানে তো একই অ্যাটম নাও থাকতে পারে। ধর এখানে যে অ্যাটমটা রয়েছে, এটা অ্যাটমটা, তাহলে এর রেডিয়াস আর আমরা সব ধরে নিচ্ছি যে এই বরাবর সব একই অ্যাটম রয়েছে, তো এমনটা তো নাও হতে পারে না, অনেক কিছু তো এখানে প্রবলেম রয়েছে। তো আমরা সিম্পলেস্ট রিপ্রেজেন্টেশন যেটা সেটাই ধরছি, যে সবই একই অ্যাটম ওই বরাবর রয়েছে, তো 4 আর করে দিলাম। কিন্তু ক্যাটায়ন গুলো এরকম আছে, মাঝখানে হয়তো অ্যানায়ন রয়েছে, এরকম ধরনের কিছু আছে, দুপাশে অ্যানায়ন রয়েছে, মাঝখানে ক্যাটায়ন রয়েছে, তখন কি আর 4 আর হবে? আর তো এক নয়। কিন্তু আমরা সেসব করছি না, আমরা এগুলো করছি না। এরকম অনেক অ্যাপ্রক্সিমেশনই আছে এখানে, কিন্তু সেই অ্যাপ্রক্সিমেশনের উপর বেস করেই এটা করা হচ্ছে। তো যে নাম্বার অফ ইউনিট সেল, এম হচ্ছে মাস অফ অ্যান অ্যাটম, একটা অ্যাটমের মাস। তো একটা অ্যাটমের মাস কত? তার অ্যাটমিক মাসকে, একটা অ্যাটমের মাস কত, তার অ্যাটমিক মাসকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করে দিতে হবে। অ্যাটমিক মাসকে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে একটা অ্যাটমের মাস পাবো। এটা ইজি ব্যাপার। ধর তোকে বললো যে ধর অ্যাটমিক মাস অফ অক্সিজেন, এটা কত? 60। তার মানে কি? মাস অফ 1 অক্সিজেন অ্যাটম, একটা অক্সিজেনের মান তো 16/6.023 ইন্টু 10⁻²০। এইটা হবে, কারণ তার অ্যাটমিক মাস হচ্ছে 16, ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার করলে তবে একটা অ্যাটমের মাস বেরোবে। এখানেও সেইটাই আমরা অ্যাপ্লাই করব, যে অ্যাটমিক মাস ডিভাইডেড বাই মাস অফ 1 অ্যাটম। তো কিউবিক সেলের ভলিউম কিউবিক ইউনিট এ কিউ হয়ে যাবে, তাহলে নাম্বার অফ অ্যাটমস ইনটু এক একটা অ্যাটমের মাস। তো জেডটা যদি অ্যাটম থাকে, তার মাস যদি এম হয়, তাহলে জেড ইনটু এম, এটা হচ্ছে মাস অফ দ্য ইউনিট সেল, ডিভাইডেড বাই ভলিউম, ডিভাইডেড বাই ভলিউম, তাহলে মাস, এবারে মাস অফ ইচ অ্যাটম আমি বলেছি, তার মোলার মাস ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এটা যদি আমি বসাই, তাহলে ডেনসিটি ইকুয়ালস টু কি হচ্ছে? দেখ, ডেনসিটি মানে
ডেনসিটি মেটেরিয়াল মানে ইউনিটসে যা হবে পুরো মেটেরিয়ালটাই তাই হবে। তাহলে মাস অফ দ্য ইউনিটসে ডিভাইড বাই ভলিউম অফ দ্য ইউনিটসে। তাহলে মাস অফ দ্য ইউনিটসে জেড, কতগুলো অ্যাটম আছে জেড, আর ইনটু এম ডিভাইড বাই এ কিউ। এম তার মাস কত হবে না, ক্যাপিটাল এম মোলার মাস বাই এম, একদম স্টেপ ওয়াইজ করা রয়েছে, কিছু অসুবিধা কিছু হবে না। ডেনসিটি জেড ইনটু এম ডিভাইড বাই এন এ ইনটু এ, এইটাই হচ্ছে তোর ডেনসিটির এরকম ফর্মুলা চলে এলো। ইজি ব্যাপার, এই ফর্মুলা দিয়ে অঙ্ক আছে, আমি তো নিশ্চয়ই করাবো, ডেফিনেটলি অঙ্ক করাবো, কিন্তু জাস্ট তুই দেখে নে যে ডেনসিটির আমরা ফর্মুলা কীভাবে ডিটারমিন করলাম এবং কত ইজি ব্যাপার, কত সিম্পল ব্যাপার যে ডেনসিটির ফর্মুলাটাকে ডিটারমিন করা। ডেনসিটি অফ দ্য ইউনিট সেল D equals to Zm divided by Na into AQ. Zm হচ্ছে মাস টোটাল ডিভাইডেড বাই, মানে M বাই Na হচ্ছে একটা অ্যাটমের মাস, ওটাকে Z দিয়ে মাল্টিপ্লাই করলাম ডিভাইড বাই A, হ্যাঁ AQ করে দিলাম ওখান থেকে। কিন্তু আমরা ডেনসিটি অফ দ্য ইউনিট সেল এটা বের করে ফেলতে পারি এবং এখানে M গ্রাম পার মোলে আসবে, A হচ্ছে সেন্টিমিটার ইউনিটে আমরা ইউজ করব, তো গ্রাম পার সিসিতে ডেনসিটিটা তখন দেবো। 1 মিনিট দাঁড়া, জলটা নিয়ে আসি, জলের বোতলটা নিয়ে আসি। আচ্ছা, তো ডেনসিটিটা আমরা কিভাবে কি ফর্মুলা দিয়ে ডেনসিটিটা বের করবো সেটা বুঝতে হবে। অনেকটাই চ্যাপ্টারটা আমরা চলে এসেছি। এবারে একটা বিষয়, কিন্তু ডেনসিটিটা যদি ইউনিট সেলে বের করি, ডেনসিটি অফ দ্য সাবস্ট্যান্স ইজ সেম অ্যাজ ডেনসিটি অফ দ্য ইউনিট সেল। কারণ ইউনিট সেলগুলো দিয়েই তো ল্যাটিসটা তৈরি হয় না, এখানে কোনো হ্যাঁ ফাঁকা জায়গা মিলিয়ে যা হয় সেটাই টোটাল এখান থেকে আমরা বের করব। তো এবারে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে যাব, সেটা হচ্ছে কি, এই ডেনসিটি যখন আমরা বের করতে যাচ্ছি তখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমরা যে ডেনসিটি বের করছি সেটা হচ্ছে ডেনসিটি ক্যালকুলেটেড ফর্মুলাটা দিয়ে, আর এক্সপেরিমেন্ট করে আমরা যে ডেনসিটি, সেই ডেনসিটিটাকে বলে ডেনসিটি এক্সপেরিমেন্টাল। কিন্তু অদ্ভুত ব্যাপার যে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপেরিমেন্টাল ডেনসিটি আর এই আমরা যে পদ্ধতিতে ক্যালকুলেট করছি সেই ক্যালকুলেটেড ডেনসিটিটা কিন্তু এক ভ্যালু দেখাচ্ছে না, ভ্যালুতে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, বেশি বা কম বেশি হয়ে যাচ্ছে। তখনই একটা জিনিস ভাবা হলো, নিশ্চয়ই সলিডের স্ট্রাকচারটা যেটা রয়েছে তার মধ্যে কিছু না কিছু ইমপারফেকশন আছে। ইমপারফেকশন মানে কি? ডিফেক্ট।
অনেক সময় সলিডের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে সেই জায়গার মধ্যে ইম্পিউরিটি ঢুকে যায় এবং যেখানে ডেন্সিটিটা কম হওয়ার কথা ছিল সেখানে দেখা যায় যে ডেন্সিটিটা বেশি হয়ে যাচ্ছে। আবার অনেক জায়গা অনেক সময়তেই দেখা যায় যে ভ্যাকেন্সি থেকে যায়, মানে ওখান থেকে ভিতর থেকে কোনো অ্যাটমস বা মলিকিউলস কিন্তু ওই জায়গা ছেড়ে বেরিয়ে চলে যায়। তখন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে তার মধ্যে ডেন্সিটিটা কিন্তু কমে যায়। এই সমস্ত ব্যাপার যে ঘটতে থাকে এটাকেই বলে কি ইমপারফেকশন ইন সলিড, বা পাতি কথায় বলে কি ডিফেক্টস ইন সলিড। সলিডের মধ্যে ডিফেক্ট। তো প্রশ্ন হচ্ছে যে এই যে ইমপারফেকশন ইন সলিড কেন হয়, কেন কি কারণে হয় এবং কিভাবে হয়, সেটা প্রসেসটা কি। ক্রিস্টাল কখনো আইডিয়াল হয় না। আইডিয়াল মানে তার সমস্ত কিছু ঠিকঠাক ভাবে অ্যারেঞ্জ থাকবে, তাকে বলে আইডিয়াল। তো এই হচ্ছে আইডিয়াল, তার সমস্ত অ্যাটমগুলো একেবারে ঠিকঠাক ভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। এমনটা যদি হয় তাকে বলে আইডিয়াল ক্রিস্টাল। কিন্তু পৃথিবীতে কোনো এমন ক্রিস্টাল নেই যার মধ্যে এরকম একদম পারফেক্ট অর্ডারে কিনা সব ল্যাটিস পয়েন্টে অ্যারেঞ্জ করে রয়েছে। আইডিয়ালি there should be a perfect order in this arrangement. এটা আইডিয়াল, আইডিয়াল কখনো পাওয়া যায় না, এমনটা হওয়া উচিত। কিন্তু ক্রিস্টাল ইন নেচার আর নট পারফেক্ট, হয় না, কখনোই হয় না। তারা কখনোই দেখা যায় যে তারা ওরকম আইডিয়াল নেচারটা শো করে না। দে ডু নট পজেস পারফেক্টলি অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট। তারা কিন্তু তাদের যে অ্যারেঞ্জমেন্ট, যেরকম পারফেক্টলি অর্ডার যেরকম অ্যারেঞ্জমেন্ট আছে, এমনটা কখনোই মেনটেন হয় না। কেন হয় না? এই যে মেনটেন না হওয়া, একে বলে কি ডিসলোকেশন। যার যেখানে থাকার কথা সে সেখানে নেই, সরে গেছে, বা অন্য কেউ চলে এসছে, ডিসলোকেশন। বা বাইরে থেকে কিছু ইম্পিউরিটি হয়ে গেছে, যার যেখানে থাকার কথা, এই অ্যাটমটা এখানে থাকার কথা এখান থেকে এখানে চলে গেছে, বা এটা থেকে সরে এসছে, বা যেমনটা তো হতেই পারে। তাছাড়া ইম্পিউরিটি গিয়ে ওখানে কিন্তু এইখান থেকে ইম্পিউরিটি গিয়ে ওই জায়গা দখল করেছে, বা এখান থেকে কোন অ্যাটম এখানে সরে এসছে, বা এই অ্যাটমটা এখান থেকে এখানে চলে গেছে, এমনটা হতেই পারে। যদি তেমনটা হয়, যদি এ ধরনের ঘটনা ঘটে, তখনই আমরা তাকে বলি কি এনি ডিভিয়েশন from the perfectly ordered arrangement of atoms, ions or molecules in a crystal called imperfection or defect. This is defect. এটাকেই বলে ডিফেক্ট। যে অ্যাটম গুলো তার পারফেক্টলি অর্ডার অ্যারেঞ্জমেন্ট থেকে যদি কোনো রকম কোনো ডিভিয়েশন হয়, তার যে ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে তার থেকে যদি সামান্য কোনো ডিভিয়েশন হয়, এদিক সেদিক যদি হয়ে যায়, তাহলেই তাকে বলে কি ইমপারফেকশন ইন সলিড। তো সলিড আমাদের ভীষণ দরকারি একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু এই ডিফেক্ট এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন দেয়, এবং আমরা ডিফেক্টটা পরের দিনকারও আমরা ডিটেলে পড়বো। জাস্ট আজকে আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি, কিন্তু পরের দিনকার আরো ডিটেলে সমস্ত রকমের ডিফেক্ট আমরা একটাও কিছু বাদ দেবো না, এবং ক্যারেক্টারিস্টিক্স গুলোও বোঝাবো যে কিভাবে কি ডিফেক্ট গুলো এসছে না এসছে, সবগুলোই আমি বলবো। তো এই যে ইমপারফেকশন, এই যে ডিফেক্ট, কত রকমের ডিফেক্ট হয়। ডিফেক্টকে মোটামুটি আমরা দুভাগে ভাগ করতে পারি। ভালো করে তুই খেয়াল করে দেখ কি না, এখানে যদি দেখা যায় যে কোনো
অ্যাটম তার নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, ইরেগুলারিটি, তাকে বলে পয়েন্ট ডিফেক্ট। কিন্তু এটাতে লাইন ডিফেক্ট মানে কি, তার ওভারঅল অ্যারেঞ্জমেন্ট সরে গেছে। এটা দেখ, আইডিয়াল অ্যারেঞ্জমেন্ট সোজা আসার কথা ছিল, কিন্তু সেটা সরে গেছে। তো দু রকমের মেইনলি ডিফেক্ট হয়। একটাকে বলে পয়েন্ট ডিফেক্ট, যেখানে কিনা ল্যাটিস পয়েন্টের যে অ্যাটমস গুলো রয়েছে দে আর রেসপন্সিবল। ছবিতে তুই দেখতে পাচ্ছিস যে অ্যাটম নিজের জায়গা থেকে সরে যদি মাঝখানের কোনো পজিশনে, মাঝখানের কোনো জায়গায় সে সরে গিয়ে থাকে, তাহলে তাকে বলে পয়েন্ট ডিফেক্ট। কিন্তু ওভারঅল অ্যারেঞ্জমেন্টটা, ওভারঅল ক্রিস্টালটাই বেঁকে গেছে। দেখ, তার লাইনের অ্যালাইনমেন্টটা বেঁকে গেছে, ডিভিয়েশন হয়ে গেছে। তো এমনটা যদি হয়, আইডিয়াল অ্যারেঞ্জমেন্ট থেকে ডিভিয়েশন হয়ে গেছে, তখন তাকে বলে লাইন ডিফেক্ট। তো আমাদের কিন্তু সিলেবাসে পয়েন্ট ডিফেক্টই রয়েছে, লাইন ডিফেক্ট কিন্তু আমাদের সিলেবাসে নেই। পয়েন্ট ডিফেক্টই শুধুমাত্র আছে, তাই আমরা পয়েন্ট ডিফেক্টটা নিয়েই আলোচনা করব এবং তার ক্লাসিফিকেশনগুলো আজকে বলে দিচ্ছি। আমরা এই যে ইমপারফেকশন, পয়েন্ট ডিফেক্ট মানেই আমি কি বললাম, যে নিজের জায়গা ছেড়ে এই মাঝখানের যে জায়গাগুলো বা এইরকম জায়গাগুলো বা কোনো ইম্পিউরিটি বাইরে থেকে এই জায়গাগুলো, এসব ধরনের ইরেগুলারিটি যদি থাকে, তাহলে তখন তাকে কি বলে, তখন তাকে বলে পয়েন্ট ডিফেক্ট। কিন্তু যদি আমি বলেছি যে পয়েন্ট ডিফেক্ট ক্যান বি ডিফাইন ইরেগুলারিটিজ or deviations from the ideal arrangement around a point, point মানে ল্যাটিস পয়েন্ট, এগুলোকে বলে পয়েন্ট, আমি আগেই বলেছিলাম, or an atom in a crystal, একটা অ্যাটম বা তার এরকম ধরনের কোনো যদি পয়েন্টের কোনো ইরেগুলারিটিস হয়, তাকে পয়েন্ট ডিফেক্ট বলে। কিন্তু লাইন ডিফেক্ট সেটা আমাদের সিলেবাসে নেই, লাইন ডিফেক্ট নিয়ে আমরা বলছি না, ওটাতে ওভারঅল তার অ্যারেঞ্জমেন্টের কিন্তু একটা ডিফারেন্স চলে আসে। তো ইমপারফেকশন লাইন ডিফেক্টে দেখ পুরোটাই আর কি, একটা দেখ পুরো সোজা এটা যাওয়ার কথা, সোজা এটা আসার কথা, কিন্তু এরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট গুলো এরকম বেঁকে গেছে, এরকম আস্তে আস্তে এরকম এদিকে বেঁকে গেছে, এদিকে বেঁকে গেছে, একে বলে লাইন ডিফেক্ট। কিন্তু এই যে এরকম সোজা এরকম বেঁকে বেঁকে গেছে, এরকম সোজা এরকম হওয়ার কথা, কিন্তু আর এদিকে বেঁকে গেছে, আইডিয়াল অ্যারেঞ্জমেন্ট থেকে চেঞ্জ হয়ে গেছে। লাইন ডিফেক্ট irregularities or deviations from the arrangement in entire row of the lattice point, পুরো রোটা জুড়েই আর কি, এটা খানিকটা ঠিক আছে, পুরো তার বাকি অংশ পুরোটাই হয়, একটা অ্যাটম বা একটা পয়েন্ট এদিক ওদিক হয়েছে এরকম টাইপের কোনো ব্যাপার না, পুরো কিন্তু অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্স হয়ে গেছে, এটাকে কি বলে লাইন ডিফেক্ট। তো আমরা শুধু দেখে নেব যে কত রকমের ডিফেক্ট আছে, যে ডিফেক্ট আমাদের করতে হবে। পয়েন্ট ডিফেক্ট, লাইন ডিফেক্ট, তো সেটা তো অলরেডি আমি তোকে বলেইছি, কিন্তু এই পয়েন্ট ডিফেক্ট আবার তিন রকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্টয়সোমেট্রিক ডিফেক্ট, একটা হচ্ছে নন স্টয়সোমেট্রিক ডিফেক্ট, আর একটা হচ্ছে ইম্পিরিটি ডিফেক্ট। এরকম তিনটে ভাগে আমরা একে ভাগ করতে পারি। তো পয়েন্ট ডিফেক্ট, লাইন ডিফেক্ট, পয়েন্ট ডিফেক্টের মধ্যে স্টয়সোমেট্রিক ডিফেক্ট এবং নন স্টয়সোমেট্রিক ডিফেক্ট, ইম্পিরিটি ডিফেক্ট, এগুলোর আবার অনেকগুলো করে ভাগ রয়েছে। স্টয়সোমেট্রিক, নন স্টয়সোমেট্রিক, ইম্পিরিটি, এগুলোর আবার ভাগ রয়েছে এবং সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আমরা আরো অনেক রকমের রয়েছে, তো সেগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। ডিফেক্ট নিয়ে আমরা পরের সপ্তাহে আমরা পড়াবো, অনেক রকমের ডিফেক্ট রয়েছে, কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করব। এবং সলিডের প্রপার্টি আছে, ম্যাগনেটিক প্রপার্টি, থার্মাল কন্ডাক্টিভিটি থেকে শুরু করে নানান রকমের প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি এন টাইপ, পি টাইপ, সেমি কন্ডাক্টর ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। টিল দেন আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিনকার আমরা এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো নিয়ে আলোচনা করছি। পরের সপ্তাহতেও একই সময় একই রকমভাবে ক্লাস হবে। তো কারো অসুবিধা হলে বলবি, আমি এই ক্লাসের ভিডিও এবং গ্রুপ যেটা খোলা হয়েছে গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো, ওটা করবি। আর যখন আমার সাথে দেখা হবে, যখন নোটসের আমি কপি দিয়ে দেবো। তো
তো ওকে দিয়ে দেবো এই পরের সপ্তাহে, আর যারা আসছিস না তারা পরে দেখা হলে আমি দিয়ে দেবো। এই পর্যন্ত থাকলো, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।